শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের সঙ্গে যুক্ত হচ্ছে পাতাল রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে। যোগ হবে ভিন্ন মাত্রা। সুফল পেতে বিকল্প সড়ক নির্মাণের পরামর্শ। বলতেছে 4 নম্বর গেট, একবার 5 নম্বর গেট, 6 নম্বর গেট, মানে কোনো সিস্টেম নেই স্যার। একটু যদি বুটটা বেশি হইতো তাহলে মোটামুটি আমাদের জন্য অনেক ভালো হইতো। বিমানবন্দরের প্রবাসীদের আরটি-পিসিআর টেস্টে এখনও কাটেনি বিড়ম্বনা। নানা হয়রানির অভিযোগ। বুথ বাড়ানোর দাবি। যাত্রীদের কারণেই বিশৃঙ্খলা, দাবি কর্তৃপক্ষের। দুবছর পর ইউরোপের দেশে দেশে শারদীয় দুর্গোৎসবে মেতেছেন প্রবাসীরা। কলকাতার মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। করোনা মুক্তির প্রার্থনা। এবং সাফ চ্যাম্পিয়নশিপে বিকেলে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। টিকেটের চাহিদা তুঙ্গে। জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করবে জামাল ভুঁইয়ারা, আশা প্রবাসী সমর্থকদের। ভোরের সময়ের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। শুধু টার্মিনাল ভবনই নয়, বিমানবন্দরে এক প্রকল্পেই যোগাযোগ ব্যবস্থার বহুমুখী পরিবর্তন চায় সরকার। আর তাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সঙ্গে যুক্ত হচ্ছে পাতাল রেল আর এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ। এয়ারলাইন্সগুলো বলছে এমন উদ্যোগ যাত্রী সেবায় যোগ করবে ভিন্ন মাত্রা। যদিও বিকল্প সড়ক যোগাযোগ নেটওয়ার্ক ছাড়া তৃতীয় টার্মিনালের পুরো সুফল মিলবে না বলে মনে করছেন অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা। জুবায়ের ফয়সালের রিপোর্ট। যে কোনো উন্নয়ন প্রকল্পে অর্থ বিনিয়োগে বহুমুখী লাভ আর দীর্ঘমেয়াদী সুবিধা নিশ্চিত করাকেই অগ্রাধিকার দেয়া হয় আধুনিক বিশ্বে। যে ধারণাটা কখনোই তেমন গুরুত্বের সঙ্গে দেখা হয়নি বাংলাদেশে। যদিও বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পে এবার দেখা গেল অর্থ সাশ্রয় আর চলমান অন্য প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে চতুর্মুখী পরিকল্পনা। ধরুন দেশের কোনো এক প্রান্ত থেকে আপনি এলেন গাবতলী কিংবা কমলাপুর রেল স্টেশনে, সেখান থেকে পাতাল রেলে খিলক্ষেত হয়ে এয়ারপোর্ট রেল স্টেশন, তারপর আমার পেছনের এই সুড়ঙ্গ দিয়েই আপনি প্রবেশ করবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে। এরপর চেক ইন, ইমিগ্রেশন, বোর্ডিং শেষে চেপে বসবেন উড়োজাহাজে। এই পুরো যাত্রায় আপনাকে পেতে হবে না কোনো যানজট, এমনকি দেখা হবে না সূর্যের সঙ্গেও। এভাবেই নির্মাণাধীন উন্নয়ন প্রকল্পগুলোর সঙ্গে যুক্ত করার মাধ্যমে বিমানবন্দর কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের টার্গেট সরকারের। এটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের এই প্রজেক্ট বাস্তবায়ন হবে। এর বাইরেও আমাদের টার্মিনালের যে হ্যাঙ্গার এবং অন্যান্য কাজকর্ম এগুলো দ্রুত সম্পন্ন হয়েছে। এরই মধ্যে শেষ হয়েছে পুরো প্রকল্পের বেসমেন্টের নির্মাণ কাজ। প্রায় মাথা তুলে দাঁড়িয়েছে টার্মিনালের মূল কাঠামো। এয়ারলাইন্সগুলো মনে করছে এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অ্যাভিয়েশন শিল্পে যোগ হবে দেশি বিদেশি বেশ কয়েকটি বিমান সংস্থার নাম। ফরেন ক্যারিয়ারগুলো আসা হয়তো শুরু হবে, ইতিমধ্যে অলরেডি আসা শুরু হয়েছে। বাংলাদেশে আরও কিছু ক্যারিয়ারও অলরেডি বিজনেসে ইন করার জন্য আসলে পরিকল্পনা সাজাচ্ছে। শুধু টার্মিনাল ভবন না, টার্মিনালের বাইরে যেসব ফ্যাসিলিটিস থাকা উচিত। যদিও এভিয়েশন বিশেষজ্ঞরা মনে করেন বিমানবন্দরে আসা যাওয়ার জন্য বিকল্প সড়ক নির্মাণ ছাড়া মিলবে না নতুন টার্মিনালের সুফল। অনেক প্যাসেঞ্জার কিন্তু এইভাবে তারা ফ্লাইট মিস করে। যাওয়ার জন্য অ্যাপ্রোচ রোড এবং বেরোনোর এক্সিট রোড এগুলো কিন্তু অনেক বেশি স্মুথার দরকার, সেটা কিন্তু আমরা এখনো এনশিওর করতে পারছি না। বর্তমান পরিকল্পনায় 2023 সালের জুনে শেষ হওয়ার কথা তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ। প্রায় 23,000 কোটি টাকার প্রকল্পে অর্থায়ন করছে জাপানি উন্নয়ন সংস্থা জাইকা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। নানা বিড়ম্বনার পর বিমানবন্দরে প্রবাসীদের আরটি-পিসিআর টেস্ট চালু হলেও এখনও ফেরেনি শৃঙ্খলা। যাত্রীদের অভিযোগ, পর্যাপ্ত তথ্য না পাওয়ায় নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন তারা। কোভিড টেস্টের জন্য বুথের সংখ্যাও অপর্যাপ্ত বলে অভিযোগ প্রবাসীদের। এ অবস্থায় দাবি উঠেছে ঢাকার বাইরের বিমানবন্দরেও দ্রুত সময়ের মধ্যে টেস্ট সুবিধা চালুর। এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যাত্রীদের কারণেই নানা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাত যেতে যাত্রার 6 ঘন্টার মধ্যে বিমানবন্দরে করতে হবে দ্বিতীয় দফায় কোভিড টেস্ট। তার জন্য দীর্ঘ সারিতে অপেক্ষমান যাত্রীরা। তবে বিমানবন্দরে এসে বরাবরের মতো এই যাত্রায় মুখোমুখি হতে হচ্ছে নানা বিড়ম্বনা। বিশেষ করে পর্যাপ্ত তথ্যের অভাব বাড়াচ্ছে ভোগান্তি। পরীক্ষার জন্য কোন প্রবেশমুখ দিয়ে যাবেন বিমানবন্দরের ভেতরে, সেটাই অনেকের জন্য হয়ে দাঁড়াচ্ছে ধাঁধার বিষয়। একবার বলতেছে 4 নম্বর গেট, একবার 5 নম্বর গেট, 6 নম্বর গেট, মানে কোনো সিস্টেম নেই স্যার। আমি বলতেছি টিকিটটা দেখেন স্যার, উনি বলতেছে দেখার কোনো প্রয়োজন নেই, এখানে দাঁড়াইয়া থাকুন। কোনো শৃঙ্খলা নাই, কোনো কিছু নাই, মানুষ যেদিকে কোনো দিকে বুঝতেছে না,
কোনো দিক নির্দেশনা নাই। 11 ঘন্টার আগে আসছি আমরা, কিন্তু এখনো অনিশ্চয়তার ভিতরে আছি যে কখন আমরা ভিতরে ঢুকবো। কোভিড পরীক্ষার ফল পেতে দেরি হলে মিস হতে পারে বিমান যাত্রা। এই শঙ্কায় অনেকেই বিমানবন্দরে ভিড় করছেন যাত্রার 12 থেকে 14 ঘন্টা আগে। তারপরও থেকে যায় নানা অনিশ্চয়তায়। আবার ঢাকার বাইরের বাকি 2 আন্তর্জাতিক বিমানবন্দরে এখনও কোভিড টেস্টের সুযোগ চালু না হওয়ায় এককভাবে চাপ বাড়ছে কেবল শাহজালালেই। তাই চট্টগ্রাম ও সিলেটেও এ সুবিধা দ্রুত চালুর দাবি আমিরাত প্রবাসীদের। দাবি ওঠে বুথ সংখ্যা আরও বাড়ানোর। এখানে 3-4 ঘন্টা ধরে এইভাবে দাঁড়িয়ে আছি, আমরা তো মানে পাস দিতেছে না। ঢাকার লোক, চিটাঙ্গের লোক, টাঙ্গাইলের লোক সব এক জায়গায়। চিটাগাং থেকে, সিলেট থেকে, এখান থেকে চাইলে তো যায় তো ঝামেলা হবে না। 11 ঘন্টা আগে আইসাইরা লাইনে খারাইছি, ফ্লাইট যাতে না মিস হয়। ফ্লাইট মিস হইলেই আবার 70,000-80,000 টাকা। জনসংখ্যা অনেক বেশি, একটু যদি বুটটা বেশি হইতো তাইলে মোটামুটি আমাদের জন্য অনেক ভালো হইতো। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ অবশ্য বলছে যাত্রীদের কারণেই অনেক ক্ষেত্রে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। 6 ঘন্টা আগে স্যাম্পল কালেকশনে আসার কথা, সেখানে তারা 10 ঘন্টা 12 ঘন্টা আগে চলে আসতেছে। এত যাত্রী তো একসাথে কালেকশন বুথে আসতে তো ম্যানেজমেন্টের সমস্যা হচ্ছে। যাত্রীরা যদি সঠিকভাবে নিজেদেরকে পরিচালিত করতো তাহলে ভোগান্তি তারাও করতো না, আমাদের এয়ারপোর্টের জন্য একটা ভোগান্তি সৃষ্টি হচ্ছে আর কি। এই জন্য তা সেগুলোর সৃষ্টি হতো না। এদিকে বিমানবন্দরের পার্কিং ভবনের ছাদে কোভিড পরীক্ষার স্থায়ী অবকাঠামো তৈরির সিদ্ধান্ত হলেও এখনও শুরু হয়নি কোনো কার্যক্রম। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকেল 3:30টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে যান তিনি। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন বেগম জিয়া। আর্থারাইটিস, ডায়াবেটিস, কিডনি সহ নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। চিকিৎসকরা পরামর্শ দেন স্বাস্থ্য পরীক্ষার। সেই অনুযায়ী মঙ্গলবার বিকেল 3:30টার কিছু পরে গুলশানের বাসভবন ফিরোজা থেকে নিরাপত্তা প্রহরায় তাকে নেওয়া হয় নগরীর এভারকেয়ার হাসপাতালে। এ সময় নেত্রীকে এক নজর দেখতে দলীয় নেতাকর্মীরা জড়ো হন হাসপাতালের সামনে। ভিড় ঠেলে বেগম জিয়াকে নেওয়া হয় হাসপাতালের ভেতরে। 10 সদস্যের মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণ ও 5টি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট হাতে আসলে চিকিৎসকরা সিদ্ধান্ত নেন হাসপাতালে থেকেই চিকিৎসা নিতে হবে বেগম জিয়াকে। আর তাতেই দ্বিতীয়বারের মতো এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। এর আগে গত 10 এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। এরপর 15 তারিখ তার কিছু স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এই এভারকেয়ার হাসপাতালেই। সেদিন ফিরোজায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি ঘটলে একই মাসের 27 তারিখ আবারও নেওয়া হয় একই হাসপাতালে। করোনায় আক্রান্ত বেগম জিয়ার অন্যান্য শারীরিক জটিলতার সঙ্গে সংক্রমণ ঘটে তার ফুসফুসে। ভর্তি করানো হয় করোনারি কেয়ার ইউনিট সিসিওতে। দীর্ঘ 53 দিন চিকিৎসা শেষে 19 জুন বাসায় ফেরেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির 2 মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাদণ্ড হয় বিএনপি নেত্রীর। এরপর 2020 সালের 25 মার্চ শর্ত সাপেক্ষে 17 বছরের সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয় তাকে। এরপর 3 দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হয় সাবেক এই প্রধানমন্ত্রীর। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে ক্ষমতাসীনরা পালানোর পথ খুঁজে পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে কৃষক দলের আলোচনা সভায় তিনি আরও বলেন, আগামী নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে। নির্বাচন কমিশন নিয়ে খুব মাতামাতি করতেছে। আরে সার্চ কমিটি, কিসের সার্চ কমিটি? তো আপনারা যাকে দিবেন তাকেই দিয়ে করবেন, তো যাকে চাইবেন সেই হবে। তো এই যে অবস্থাটা তৈরি করেছে, এই অবস্থার জন্য শেখ হাসিনাকে, তার সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে। অবশ্যই এই দেশে একটা নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়েই জনগণ তাদের মতামত দেবেন এবং সেই নির্বাচন হতে হবে সম্পূর্ণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। একটা ভোট দেন, যে ভোটটাতে সবাই ভোট দিতে পারবে, জনগণকে সেই অবস্থা তৈরি করেন। দেখেন আপনারা কোথায় থাকেন, পালাবার পথও খুঁজে পাবেন না। বিএনপি গণ অভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে নিজ বাসভবনে তিনি আরও বলেন, সংবিধান ও দেশের জনগণই এ সরকারকে সময় নির্ধারণ করে দিয়েছে, সেটি পরিবর্তনের এখতিয়ার কারও নেই। বলেছেন সরকারকে আর সময় দেয়া যায় না। সরকারকে সময় নির্ধারণ করে দেওয়ার উনি কে? সরকারের সময় নির্ধারণ করে দিয়েছে এদেশের সংবিধান এবং জনগণ।
বিএনপি নেতারা গণ অভ্যুত্থানে দিবা স্বপ্ন দেখছেন, কিন্তু তারা ভুলে গেছেন 90-এর পটভূমি আর 2021 সালের পটভূমি এক নয়। বিএনপি প্রেস ক্লাবকে এখন রাজনৈতিক মঞ্চ বানাচ্ছে। তারা প্রেস ক্লাবের ভেতরে রাজনৈতিক সমাবেশ করছে, যা অবৈধ এবং অগ্রহণযোগ্য। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপি দলীয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে 8 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে প্রায় 1 যুগের বেশি সময় জেলে থাকায় সাজা খাটা হয়ে গেছে বলে গণ্য করা হয়েছে। তারপরও কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষ। উই আর লুকিং ফর শত্রুস, এই মন্তব্যের কারণে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সবাই চেনেন। 10টা অস্ত্র মামলা, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিও তিনি। 1 যুগেরও বেশি সময় ধরে রয়েছেন কারাগারে। 13 বছর আগে হওয়া দুর্নীতির এক মামলার রায়ের জন্য মঙ্গলবার আদালতে আনা হয় তাকে। তার বিরুদ্ধে অভিযোগ 7,95,95,000 টাকার অবৈধ সম্পদ অর্জন, 26 লাখ টাকার সম্পদের তথ্য গোপন। রায়ে 8 বছরের কারাদণ্ড হয় সাবেকেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। যদিও এই মামলায় 12 বছরের বেশি সময় জেলে থাকায় তাকে সাজা খাটতে হবে না। এ রায়ে সন্তুষ্ট দুদক। আইনজীবী জানান, বাজেয়াপ্ত করা হবে অবৈধভাবে আয় করা টাকা। আসামির জ্ঞাত আয় বহির্ভূত অর্জিত 26,42,678 টাকা সহ আসামির প্রাইম ব্যাংক গুলশান শাখায় যে $10 লক্ষ অর্থাৎ 6,79,49,218 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। ক্ষুব্ধ আসামিপক্ষ বলছে সুপ্রিম কোর্টে আপিল করার কথা। এটা ন্যায়সঙ্গত জাজমেন্ট হয় নাই, এটা একটা ন্যায়ভ্রষ্ট জাজমেন্ট। আমরা মনে করি যে উচ্চ আদালতে এর বিরুদ্ধে এই কনভিকশনের এগেইনস্ট আমরা প্রতিকার পাবো। সেন্টেন্স সার্ভড আউট হয়ে গেলেও আমরা কনভিকশনটাকে চ্যালেঞ্জ করব। 2007 সালের 28শে মে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। পরের বছর তার বিরুদ্ধে দুর্নীতির এই মামলাটি করে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চলতি সপ্তাহে 12 বছরের বেশি বয়সী শিশুদের করোনা টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। ফাইজারের টিকা সংরক্ষণ করা যায় দেশজুড়ে এমন 21টি কেন্দ্রে চলবে এই কার্যক্রম। মঙ্গলবার দুপুরে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মহাপরিচালক। বিশ্বজুড়ে প্রচলিত টিকার মধ্যে এখন পর্যন্ত ফাইজারই বিভিন্ন দেশে 18 বছরের নিচের শিশুদের প্রয়োগ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না থাকলেও 12 থেকে 18 বছর বয়সীদের এই টিকা ট্রায়াল দেয় অনেক দেশই শিশুদের টিকার আওতায় এনেছে ফাইজার বায়োনটেকের হাত ধরে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে ফাইজার দেশে 12 থেকে 18 বছরের শিশুদের প্রয়োগের ইঙ্গিত দিলেও মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, এই সপ্তাহেই 18 বছরের নিচে টিকাদান শুরু করবে বাংলাদেশ। যেহেতু ফাইজার ভ্যাকসিনটাই এখন পর্যন্ত বাচ্চাদের দেয়া হয়েছে বিভিন্ন দেশে, আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা বাচ্চাদের ভ্যাকসিন দিতে শুরু করতে পারবো। দেশে ফাইজারের টিকার মজুদ 60 লাখ ডোজ। এই টিকা দেয়া হবে মহানগর ও জেলা পর্যায়ে 21টি কেন্দ্রে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রেশন করে যুক্ত হতে পারবেন সুরক্ষা ওয়েবসাইটে। একটা টেকনিক্যালি ডিমান্ডিং ভ্যাকসিন এবং এটা চাইলেই সব জায়গায় দেয়া যায় না, আবার যারা দেবে তাদেরকেও একটা ভালো রকমের প্রশিক্ষণ দিতে হয়। যে স্কুলে আমরা দিতে চাই সেই স্কুলের কর্তৃপক্ষ তাদেরকে কার্ড রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসবে, স্কুল তাদেরকে ডিটারমিন করবে এবং এটাকে আমরা পরে সুরক্ষা অ্যাপসে আপলোড করব। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকার শিশুদের টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের প্রায় 40%ই 1 থেকে 20 বছরের মধ্যে। করোনাকালে ঘরবন্দি থাকা শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে অক্টোবরেও নিয়ন্ত্রণে আসেনি ডেঙ্গু পরিস্থিতি, তাই অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 183 জন। স্বাস্থ্য অধিদপ্তরে দেয়া তথ্য বলছে, চলতি মৌসুমে 20,000-এর বেশি ডেঙ্গু রোগীর প্রায় 37%ই 20 বছরের মধ্যে।
এর মধ্যে কেবল ঢাকা শিশু হাসপাতালেই এই মৌসুমে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 819 জন। তবে অক্টোবরের মাঝামাঝিতে এসেও ভোগাচ্ছে ডেঙ্গুর ভয়াবহতা। এই মুহূর্তে ঢাকার শিশু হাসপাতালেই এই ভাইরাসের সঙ্গে লড়ছে 48 জন শিশু। শুধু ঢাকা নয়, এখন রোগী আসছে ঢাকার বাইরে থেকেও। আমাদের বাসা কুষ্টিয়ায়, ডেঙ্গু অনেক খারাপ পর্যায়ে চলে গেছিল। আমাদের বাচ্চা বাড়ির ভিতরেই থাকে, মশক নিদর্শনের কি ওষুধ দেয় না দেয় আমরা জানি না। করোনাকালে ঘরে থাকতেই এই মৌসুমে কম বয়সীরা বেশি আক্রান্ত হয়েছে বলছেন চিকিৎসকরা। 2019-20 আমরা যেভাবে সচেতন ছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেনের ব্যাপারে, 2021 সালে গিয়ে আমরা একটু গা ছাড়া দিয়েছি। পরিবেশ পরিস্থিতি বিবেচনায় বিশেষজ্ঞদের শঙ্কা, নভেম্বর পর্যন্ত ভোগাতে পারে এবারে ডেঙ্গু, তাই থাকতে হবে সচেতন। ডেঙ্গু জ্বরের পাশাপাশি অন্য জ্বর আছে, সুতরাং সেটাও মাথায় রাখতে হবে। আবার করোনাও আছে, করোনা যে চলে গেছে তা না, সেই জন্য অভিভাবকদের কিন্তু একটু সচেতন থাকতে হবে এই মুহূর্তে। এদিকে ঋতু পরিবর্তনের এই সময়টাতে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের জ্বর ও ঠান্ডাজনিত সমস্যা, তাই তাদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রিন্স মুসা বিন শমসের ধনকুবর নয়, তাকে অন্তঃসার শূন্য রহস্য মানব আখ্যা দিয়েছেন গোয়েন্দা পুলিশের। তাদের দাবি সুইস ব্যাংকে তার 82 বিলিয়ন ডলারের তথ্য স্রেফ গুজব। এদিকে মুসার দাবি প্রতারক আব্দুল কাদের তার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ অসত্য। কাদেরের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন তিনি। মঙ্গলবার বেলা 3:30টায় ধনকুবের মুসা বিন শমসের গোয়েন্দা কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও ছেলে জুবি মুসা। তবে এবার ছিল না অস্ত্রধারী বডিগার্ড কিংবা দামি গাড়ি। এদিন প্রতারণা ও অস্ত্র মামলায় গ্রেফতার আব্দুল কাদেরের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে জানতে তাকে ডিবি কার্যালয়ে তলব করা হয়। গ্রেফতারের পর কাদের পুলিশকে জানিয়েছিলেন তিনি মুসার আইন উপদেষ্টা এবং তাকে 20 কোটি টাকার চেক দিয়েছিলেন তিনি। এছাড়াও মুসার বিভিন্ন সম্পত্তির কাস্টোডিয়ানের দায়িত্ব পালন করতেন কাদের। এসব বিষয়ের সত্যতা যাচাইয়ের জন্যই দুজনকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয়। 3 ঘন্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ শেষে গোয়েন্দা কার্যালয় থেকে বেরিয়ে আসেন মুসা। সাংবাদিকদের বলেন আব্দুল কাদের তার নাম ভাঙিয়ে প্রতারণা করেছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে কাদেরের বিরুদ্ধে মামলার হুমকি দিলেন তিনি। তবে কাদেরের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে জানান। সে একটা কনজেনিটাল লায়ার, জন্মগতভাবেই সে মিথ্যাবাদী এবং আমিও প্রতারকের শিকার হয়েছি। আমিও ভিকটিম হিসাবে আইনগত ব্যবস্থা নেব কাদেরের বিরুদ্ধে। এদিকে ডিবির যুগ্ম কমিশনার মুসা সম্পর্কে দিলেন বিস্ময়কর তথ্য। বললেন প্রিন্স মুসা একজন অন্তঃসার শূন্য রহস্য মানব। এতদিন মুসার বিলিয়ন বিলিয়ন ডলারের যে তথ্য মানুষ জানতেন তা সম্পূর্ণ গুজব। উনি তো অন্তঃসার শূন্য, ওনার একটা ভুয়া লোক মনে হয়েছে। অন্তঃসার তার কিচ্ছু নাই। তার একটা বাড়ি রয়েছে গুলশানে 84 নাম্বার রোডে, এটাও তার স্ত্রীর নামে। বাংলাদেশে এছাড়া তার নামে আর কোনো কিছু আমরা পাই নাই। তাকে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদে আব্দুল কাদের সঙ্গে তার সম্পর্কে সত্যতা পাওয়ার দাবি গোয়েন্দাদের। ওনার সাথে কাদের মাঝির ভুয়া এডিশনাল সেক্রেটারি কাদের মাঝির সম্পর্ক, এই সম্পর্কে দায় উনি এড়াতে পারবেন না। মুসার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে এক প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে গিয়ে অপহরণের শিকার হয়েছেন। এতে মনোনয়নপত্র জমা দিতে না পারায় নির্বাচন থেকে ছিটকে পড়েছেন ওই প্রার্থী। এখন মেয়র পদে 2 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এমন ঘটনায় অন্য প্রার্থী ও ভোটারদের মাঝে তৈরি হয়েছে শঙ্কা। যদিও এ ঘটনায় মামলাসহ 2 জনকে গ্রেফতার করে অনেকটা দায় এড়াতে চাচ্ছে পুলিশ। আর রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন তারা কোনো অভিযোগ পাননি। গত 10 অক্টোবর ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ঘটে এই ঘটনা। যখন আমরা ওনার চিল্লাচিল্লি শুনলাম, তাকে দেখেছি ওদিকে নিয়ে টানা হেঁচড়া করে ওদিকে নিয়ে গেছে আর কি। গত 10 তারিখ আমার এখানকার এক স্বতন্ত্র প্রার্থী মেয়র প্রার্থী মনোনয়ন জমাদানকালে তাকে বহিরাগত সন্ত্রাসীরা উঠিয়ে নিয়ে গেছেন এবং প্রায় 2.5 ঘন্টা পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে তার বাড়ির সামনে থেকে উদ্ধার করেন। শুধু হামলা করে ক্ষান্ত হয়নি তারা, পরে অপহরণ করে আটকে রেখে বেদম মারধর করার অভিযোগ করেন ভুক্তভোগীর স্বজনরা। যদিও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। গায়ে হাত দিয়ে ওকে গাড়ি থেকে নেমে অনেক মারধর করে, অনেক অত্যাচার করে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে, মেয়র প্রার্থী হিসেবে আমি আসলে শঙ্কিত আদৌ নির্বাচন সুষ্ঠু হয় কিনা। ওখানে নির্বাচনে আমেজে অনেক মানুষ থাকে, তো ওর ভিতর থেকে এই অপ্রীতিকর ঘটনা হয়েছে। যদি হয়ে যেই করুক, আমার দলের হোক বা আমারই হোক, এটা তীব্র নিন্দা জানাই এবং প্রশাসন ব্যবস্থা নিয়েছে তার প্রতিও শ্রদ্ধা জানাই।
তবে পুলিশ প্রশাসন বলছে অপহরণ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। 2 জনকে আমরা অলরেডি গ্রেপ্তার করেছি এবং বাকি যারা আছে আমরা সিসিটিভি ফুটেজ থেকে তাদেরকে শনাক্ত করে তাদেরকে আমরা ধরার জন্য পর্যাপ্ত আমরা ব্যবস্থা নিয়েছি। আর রিটার্নিং কর্মকর্তা জানালেন তার কাছে কেউ অভিযোগ করেনি। একজন প্রার্থী যে লাঞ্ছিত হয়েছে, অপহরণ হয়েছে এরকম শুনিনি, লাঞ্ছিত হয়েছে, কিন্তু ওনার জন্য আমার অফিসটাও খোলা ছিল। আমি এখানে ছিলাম। ছাগলনাইয়াতে আমার সহকারী রিটার্নিং অফিসার আছে, উনি নির্বাচনের যে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ বিকেল 5টা পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের কমপ্লেইন করেননি এবং এর পূর্বেও কোনো ধরনের যোগাযোগ করেননি। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী 12 থেকে 14 অক্টোবর পর্যন্ত বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, 16 অক্টোবর আপিল নিষ্পত্তি, 17 অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, 18 অক্টোবর প্রতীক বরাদ্দ এবং 2 নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সময় সংবাদ, ফেনী। ভাষান্তরে জাতিসংঘের কাজ করার সম্মতিতে আনন্দিত রোহিঙ্গারা। মঙ্গলবার সকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আনন্দ মিছিল বের করা হয়। তারা বলছেন এখন ভাষান্তরে অনেকে যেতে আগ্রহী হচ্ছে, আর আগ্রহীদের ভাষান্তরে পাঠানোর প্রক্রিয়া আগামী নভেম্বরে শুরু হবে বলে জানিয়েছে ক্যাম্প কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। উখিয়ার কুতুপালং ক্যাম্পের টু ইস্টের সিআইসি মাঠ। মঙ্গলবার সকালে দলে দলে এই মাঠে আসতে শুরু করেন রোহিঙ্গারা। জাতিসংঘকে স্বাগত জানিয়ে লেখা প্ল্যাকার্ড হাতে জড়ো হন শত শত রোহিঙ্গা। বেশ কিছুক্ষণ তারা দাঁড়িয়ে অবস্থান নেন। এরপর খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পে অলিগলি প্রদক্ষিণ করে রোহিঙ্গারা। কক্সবাজারের জরাজীর্ণ আশ্রয় শিবির থেকে 1 লাখ রোহিঙ্গাকে ভাষান্তরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেয় সরকার। প্রথম দিকে এই উদ্যোগে জাতীয় সংঘ যুক্ত না হলেও 9 অক্টোবর বাংলাদেশ সরকারের সঙ্গে সমঝোতা স্মারক সই করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এতে আনন্দিত রোহিঙ্গারা। 80,000 মানুষ যখন ইচ্ছাকৃতভাবে যারা আত্মা খুশি যারা তারাই ইউএনের সাপোর্টটা পাবে বলে আমরা আশা করি। তবে ভাষান্তরের পাশাপাশি স্বদেশে ফেরাতে বিশ্ববাসীর উদ্যোগ চান রোহিঙ্গারা। ক্যাম্প ইনচার্জ জানালেন আগ্রহীদের ভাষান্তরে পাঠানোর প্রক্রিয়া নভেম্বরে শুরু হবে। জাতিসংঘের যারা অঙ্গ সংগঠন হিসেবে এখানে কাজ করতেছে তাদের মাধ্যমে যুক্ত করেই আমরা নিয়ে যাব। এই পর্যন্ত কয়েক দফায় 18,521 জন রোহিঙ্গাকে ভাষান্তরে সরিয়ে নেওয়া হয়েছে। আর ভাষান্তরে সরিয়ে নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তায় জাতিসংঘ যুক্ত হওয়ায় এ দ্বীপের রোহিঙ্গারাও আনন্দ মিছিল করে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 1.5 মাসেরও বেশি সময় পর শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে সীমিত পরিসরে ফেরি চালু 7 দিনের মাথায় আবারও বন্ধ হয়ে গেছে। স্রোতের কারণে ফেরি বন্ধ বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। এতে চাপ পড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। উত্তাল পদ্মা আবারও ফেরি পারাপারের অন্তরায় হয়ে দাঁড়ালো। 48 দিনের মাথায় চালু হওয়া শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফের বন্ধ হলো ফেরি পারাপার, কারণ নদীর স্রোতে দুর্ঘটনার শঙ্কা। শিমুলিয়া ঘাটে গিয়ে ফেরি বন্ধ দেখে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। যখন পুরো স্রোত ছিল তখন ঠেলা ফেরিগুলো চলছে, যেগুলো ঠেলে নেয় ওই ফেরিগুলো চলছে। তো এই ফেরির চেয়ে এই ক্যাটার ফেরিগুলো অনেক শক্তিশালী, তাহলে এই ফেরি কেন চলবে না? দেখতেছি বন্ধ, এখন ফিরে যাব না কি করব, তো কষ্ট হচ্ছে। বিআইডব্লিউটিসি বলছে স্রোত কমলে আবারও চালু হবে ফেরি পারাপার। স্রোতের গতি বৃদ্ধি পাওয়ায় আপাতত সাময়িকভাবে শিমুলিয়া বাংলাবাজার ফেরি চলাচল বন্ধ থাকবে। তাতে জনসাধারণের সাময়িক অসুবিধা হচ্ছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। শিমুলিয়া বাংলাবাজার বন্ধ থাকায় প্রভাব পড়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। সারা রাত তো আমরা ফেরিঘাটেই বসে আছি, পূজা তো আমাদের রাস্তায়। কখন বাড়ি যাব জানিই না, এখানে কোনো ওয়াশরুমের ব্যবস্থা নাই, কিছু নাই। বর্তমানে এই নৌরুটে 16টি ফেরি পারাপারের কাজ করছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। খানাখন্দে টাঙ্গাইল পৌরসভায় রাস্তাঘাটের বেহাল দশা, এতে চরম দুর্ভোগে পৌরবাসী। অবশ্য রাস্তা মেরামতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। টাঙ্গাইল পৌরসভার অন্যতম ব্যস্ত সড়ক নিরালা মোড় থেকে আদালত পাড়া, প্রায় 2 লাখ বাসিন্দার এই জেলা শহরের বিভিন্ন এলাকার রাস্তার বেহাল দশা।
সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। এতে প্রতিনিয়তই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা। দ্রুত রাস্তা মেরামত সহ পৌরসভার বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর দাবি এলাকাবাসীর। 2-3 বছর যাবত এই মেরামত করতেছে না। একটু বৃষ্টি হলে আটুপানি বাজে, তো মানুষের খুবই ভোগান্তি। স্কুলের বলাবান অনেক সময় রিক্সা থেকে পড়ে যায়। 2 দিক দিয়ে গাড়ি আসে, গাড়ি আটকে থাকে, রিক্সা ভ্যান অনেক সময় উল্টে যায়। বড় বড় গর্ত আর অটো গাড়িগুলো ঘুরে যায় কাইচিয়া। মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর মেয়রের। ইতিমধ্যেই এমজেএসপি প্রকল্পের আওতাধীনে উন্নয়নের জন্য আমরা ইতিমধ্যে দাখিল করেছি। আশা করি খুব শীঘ্রই এই রাস্তার সংস্কার হবে। 1887 সালে প্রতিষ্ঠিত টাঙ্গাইল পৌরসভা 1989 সালে খ শ্রেণী থেকে ক শ্রেণীতে উন্নীত করা হয়। সময় সংবাদ, টাঙ্গাইল। অশ্রুসিক্ত নয়নে 21 পদকপ্রাপ্ত নাট্যজন ডক্টর ইনামুল হককে শেষ বিদায় জানালেন তার দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীরা। তাকে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন সর্বস্তরের মানুষ। পরে তাকে নেওয়া হয় তার সাবেক কর্মস্থল বুয়েটে। বাদ জোহর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। পরিচয় বুয়েট জীবন থেকে, সুখে দুঃখে বন্ধুত্ব এক এক করে 55 বছরের। এই বন্ধনের সুর কেটে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন নাট্য অভিনেতা আবুল হায়াত। মঙ্গলবার বেলা 11টায় সর্বসাধারণের শ্রদ্ধার জন্য ইনামুল হকের মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। জীবদ্দশায় নাটকই ছিল যার ধ্যান জ্ঞান, তার মৃত্যুতে শোকে মুহ্যমান সাংস্কৃতিক অঙ্গন। সংস্কৃতি মুক্তিযুদ্ধকে এমনভাবে ধারণ করেছেন, তিনি তার পুরো পরিবারকে নিয়োজিত করেছিলেন এই শিল্প সাধনায়। শোকগ্রস্ত পরিবার জানায় তার জীবনব্যাপী কাজের পথে এগিয়ে আসুক তরুণ প্রজন্ম, সমৃদ্ধ করুক সাংস্কৃতিক অঙ্গনকে। উনি যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, সেই শিক্ষায় আমরা শিক্ষান্বিত যদি হয়ে থাকি, তাহলে আমরা সেই শক্তিতে রূপান্তরিত করব। এসেছিলেন সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরাও। অধ্যাপক ডক্টর ইনামুল হক শুধু একজন অধ্যাপক হিসাবেই নন, একজন সমাজকর্মী, সমাজ সংস্কারক, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তার মতো এমন একজন গুণী মানুষের হঠাৎ প্রস্থান সত্যিকার অর্থেই এটি জাতির জন্য বেদনার। পরে এনামুল হকের মরদেহ নেওয়া হয় দীর্ঘদিনের কর্মস্থল বুয়েট ক্যাম্পাসে। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হয়। তানজিলা খান মিম, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোনো গণরুম থাকবে না বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বারবার ঘোষণা দেওয়া হলেও হল খোলার পর গণরুমেই গাদাগাদি করে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি শিক্ষার্থী থাকছেন এসব রুমে, যেখানে সামাজিক দূরত্ব রক্ষা বা স্বাস্থ্যবিধি মানা কোনোটিই সম্ভব না। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি বলছে স্বল্প সময়ের মধ্যেই গণরুমে থাকা শিক্ষার্থীদের সিট দেওয়া হবে। আরিফ পাটোয়ারি এক বুক স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু গণরুমের মানবেতর জীবনযাপন তার স্বপ্ন পূরণের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আমাদের পড়াশোনার জায়গাটা অনেক স্মার্ট থাকবে, গবেষণার জায়গা থাকবে, কিন্তু এখানে আসার পর হচ্ছে যে গণরুম পরিবেশ, এটা আসলে একটা সভ্য সমাজে কল্পনা করা যায় না। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় একটা রুমে যেখানে 4 জন থাকে ওখানে 28 জন থাকবে। শুধু আরিফই নন, প্রথম বর্ষে ভর্তি হওয়া অনেক শিক্ষার্থীকেই গাদাগাদি করে থাকতে হয় গণরুমে। নেই ব্যক্তিগত নিরাপত্তা বা পড়াশোনার পরিবেশ। রুমে সর্বোচ্চ 4 জন করে থাকা যায়, কিন্তু আমরা থাকতেছি বর্তমানে 40 জন। এখন আমি কোনো সময় যদি ওয়াশরুমে যাই রাত্রে, ওয়াশরুম থেকে রুমে ফিরে এসে দেখি আমার জায়গা বুকিং হয়ে গেছে। একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যখন হচ্ছে এই গণরুমের এই মানবেতর জীবনযাপন সে শুরু করে, তখন হচ্ছে তার স্বপ্নগুলো, তার আশাগুলো সেই অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। কোভিড পরবর্তী সময়ে গণরুম থাকবে না বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা এলেও তার ছিটে ফোঁটাও বাস্তবায়ন হয়নি। বিজয় 71 হলের এই গণরুমে থাকছেন 2 শতাধিক শিক্ষার্থী, যেখানে সামাজিক দূরত্ব রক্ষা বা স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা, মাথা গোজার ঠাঁই পেতেই শিক্ষার্থীদের রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। আমাদের বেডগুলোও আপনি দেখতে পাবেন যে অনেক কাছাকাছি, তো এখানে আসলে স্বাস্থ্যবিধি এভাবে মানা অতটা সম্ভব না। 200-250 জন স্টুডেন্টের ভিতরে একটা রুমের ভিতরে তো সামাজিক দূরত্ব ওইভাবে মানা পসিবিলিটি নাই। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি ও হল প্রশাসন বলছে গণরুমে থাকা শিক্ষার্থীদের 2-1 দিনের মধ্যেই সিট দেয়া হবে। 2019-এর MA পরীক্ষা হয়ে গেছে, ওরা অনেকেই হল ছেড়ে দিয়েছে, আমরা ওখানে রিপ্লেসমেন্ট দিয়ে রেখেছি। এখন ছাত্ররা উঠে পড়ছে। স্টেশন হিসেবে আমরা গণরুমটি এখন ব্যবহার করবার অনুমতি দিয়েছি। আমরা শিক্ষার্থীদেরকে
কে কোন সিটে তারা অবস্থান করবে তাদের একটা সিট বরাদ্দের তালিকা আমরা দিয়ে দেব। আগামী 17 অক্টোবর থেকে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। মা ইলিশ সংরক্ষণে পদ্মা মেঘনা সহ 6টি অভয়াশ্রমে নবম দিনের অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগ ও প্রশাসন। আটক করা হয়েছে কয়েকজন জেলেকে। নদী থেকে উদ্ধার করা হয়েছে ইলিশ ও নিষিদ্ধ কারেন্ট জাল। আর নিষেধাজ্ঞার সময় সরকারের দেয়া সাহায্য অপ্রতুল বলে জানিয়েছেন জেলেরা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মা ইলিশ সংরক্ষণে অভিযানের নবম দিন চললেও অনেক জেলে পরিবার পায়নি সরকারি সাহায্য। তাদের অভিযোগ, সরকারি তালিকায় নাম নেই অনেক জেলের। সাহায্য না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এ অবস্থায় বাধ্য হয়েই নদীতে জাল ফেলছেন অনেকে। আবার এ সময় প্রশাসনের হাতে ধরা পড়ে অনেকের শাস্তিও হচ্ছে। কেউ মুরগি আছে, মুরগি খাওয়ায়, কেউ ছাগল আছে, ছাগলটা খাওয়ায়, কিন্তু এই চাল মানুষের খাইতে না, গন্ধ কয় বাচ্চা আনলে। দিন চলে গেল, এখন তো আমরা চাল পেলাম না, এখন আমরা কি খেয়ে বাঁচবো? এখন আমরা খুব অসহায় আছি। 300 লোকের ভিতরে 94 জনে মাত্র শুধু চাল পাম 20 কেজি করে, আর বাকি ফ্যামিলিগুলার কি দশা, কি অবস্থা। নামলেই মনে করেন যে ধরে লয়ে যায়, লয়ে গেলে 1 বছর জেল দেয়, গরিব মানুষ কি করে খাইব? সরকারি সাহায্য প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয় বলছেন জেলেরা। তারা জানান 20 কেজি চালে একটি পরিবারের 22 দিন চলে না। দাবি জানান চালের সঙ্গে আর্থিক প্রণোদনারও। যদি এই চাউলের সাথে যদি কিছু টাকা দিতে, তাহলে বাজার করে আমরা ভালোভাবে চলতে করতে পারতাম। আরো এই চাউলের সাথে কিছু অর্থ আমাদেরকে দেয় আর কি, সহযোগিতা করে। বাজার সাথে যদি বাড়াই না দেয়, তা আমরা যেভাবেও আমরা জাল চুরি করে এদিকে মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত রেখেছে মৎস্য বিভাগ, পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী। দেশের বিভিন্ন নদী থেকে জব্দ করা হয় মাছ ধরার বেশ কয়েকটি নৌকা ও 1 লাখ মিটারের বেশি কারেন্ট জাল। আটক করা হয় 22 জেলেকে। আমরা পদ্মা এবং মেঘনা নদীতে অভিযান চালিয়েছি, এখন পর্যন্ত অভিযান চলছে। এই অভিযানের পরে আমরা কিছু জেলে আমরা আটক করেছি, তার সাথে বেশ কিছু জেলে নৌকা এবং বিপুল পরিমাণে কারেন্ট জাল আমরা উদ্ধার করেছি। মা ইলিশ রক্ষায় গত 4 অক্টোবর থেকে শুরু হওয়া সরকারি নিষেধাজ্ঞা থাকবে 25 অক্টোবর পর্যন্ত। আহসানুল করিম, সময় সংবাদ। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে একটি মহল অপচেষ্টা চালায় বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িতে সনাতন সমাজ কল্যাণ সংঘের পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি বক্তব্য রাখেন। পশ্চিম বাংলায় পূজা মণ্ডপ হয়েছে এবছর 22,000, আর এখানে পূজা মণ্ডপ হয়েছে 32,000। এতেই প্রমাণিত হয় যে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, একই সাথে এই সম্প্রীতি থাকার কারণে উৎসব কত বেশি করে আমরা পালন করতে পারি। এই রাষ্ট্র সৃষ্টি হয়েছে সমস্ত মত পথ ধর্মাবলম্বী মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এই রাষ্ট্র ব্যবস্থার বেদিমূলে অনেকে আঘাত হানতে চেষ্টা করে। বিশ্বের বিভিন্ন দেশের মতো জার্মানিতেও মহা ধুমধামের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সনাতন ও হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যে আয়োজিত পূজার বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। জার্মানির মিউনিখ, ডুসেলডর্ফ, কোলনের মতো রাজধানী বার্লিনেও অনুষ্ঠিত হচ্ছে সনাতন ও হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে আনন্দমুখর ধর্মীয় উৎসব সার্বজনীন দুর্গোৎসব। প্রতি বছরের মতো এবারও শুধু বার্লিনেই অনুষ্ঠিত হচ্ছে 3টি করে পূজা। 2 বাংলার বার্লিন সনাতনী পূজা ও সাংস্কৃতিক সংগঠন বার্লিন হিন্দু সোসাইটি আর পশ্চিম বাংলার ইগনাইট আয়োজিত দুর্গা পূজাগুলোতে মহাষষ্ঠীর দিন থেকেই ছিল সর্বস্তরের দেবী ভক্ত ও পূজারীদের ভিড়। সবখানেই ভক্তদের কণ্ঠে ছিল দেবী বন্দনা। একটা বছর গ্যাপ যাওয়ার পরে আমরা করোনা প্যান্ডেমিক সবকিছু কাটানোর পরে আমরা এই পুজোটা করতে পারছি, এটাই সবচেয়ে বেশি আনন্দ। আমরা ষষ্ঠী থেকে অষ্টমী আমরা সকলে মিলেই চেয়েছি আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকলকে যেন আমাদের মা সুস্থ রাখেন, সুন্দর রাখেন। বিদেশের মাটিতেও বাংলার এমন একটি অসাম্প্রদায়িক সার্বজনীন উৎসবের আয়োজন করতে পেরে খুশি 2 বাংলার সবাই।
আমাদের এটা স্পেশাল পুজো, কেন কি আমরা প্রথমবার এই পুজোটা করেছি সবাই মিলে মিশে। তো আমাদের এইম ছিল যে আমরা হোম অ্যাওয়ে ফ্রম হোম খুব একটা ঘরোয়া ব্যাপার স্যাপার রাখবো এই পুজোটায়। তো অনেক লোক এসছে, ঠান্ডা পড়ে যাচ্ছে, তার সত্ত্বেও অনেক লোক এসছে। খুবই ভালো লাগছে এই পুজোতে এসে। ইন্ডিয়া এবং বাংলাদেশের সব জায়গার লোক এখানে আমরা সম্মিলিত হয়েছি এবং আমাদের কালচারাল অনুষ্ঠান চলছে। এর আগে ধর্মীয় নানা কর্মসূচির মধ্যে ছিল শান্তিজল গ্রহণ, সন্ধি পূজা, আরতি, নবপত্রিকা, অধিবাস ও দুই বাংলার শিল্পীদের নিয়ে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মহাষষ্ঠীর দিন থেকেই পূজা মণ্ডপগুলোতে স্থানীয় জার্মান সহ বিভিন্ন প্রদেশ থেকেও পূজারীরা অংশগ্রহণ করেন। পশুর বধের মতোই জগতের সকল দুঃখ, অসত্য ও দুর্গতিকে বিনাশ করবেন দেবী মা দুর্গা নিজ হাতেই। জার্মানির বিভিন্ন পূজা মণ্ডপে আসা ভক্তদের এটুকুই প্রার্থনা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইউরোপের বিভিন্ন দেশের মতো ফ্রান্সেও চলছে শারদীয় দুর্গোৎসব। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পায় তার আপন মাত্রা। প্রতিদিনই অস্থায়ী পূজা মণ্ডপগুলোতে ভিড় করছেন ভক্ত অনুরাগীরা। জমে উঠছে পূজা পাঠ ও আনন্দ উৎসব। অনুরাগীরা করোনামুক্ত শান্তিময় পৃথিবীর প্রার্থনা করেছেন দেবী দুর্গার কাছে। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবুর রিপোর্ট। করোনার সংকট কাটিয়ে উঠিয়ে ফ্রান্সে এবারে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। বাংলাদেশে সারা পৃথিবীতে এখনো অনেক মানুষ করোনাতে আক্রান্ত, কিন্তু সব জানি সুস্থভাবে সবাই সবাই সুস্থ কামনা করি। এবার মা দুর্গার কাছে চরণে এটি আমাদের কামনা। গত বছর আমরা করোনা মহামারীর কারণে কোনো আয়োজন করতে পারিনি, এই জন্য আমরা অনেক দুঃখিত। আর এইবার স্বাস্থ্যবিধি মেনে আমরা এই দুর্গাপূজা করতে পেরে আমরা খুবই আনন্দিত। বাংলাদেশি কমিউনিটির 11টি ও ভারতীয় কমিউনিটির একটি মিলিয়ে মোট 12টি অস্থায়ী পূজা মণ্ডপে এখন এই শারদীয় দুর্গোৎসব চলছে। প্রতিদিনই বিভিন্ন আচার অনুষ্ঠানে যোগ দিচ্ছেন দেশটিতে বসবাসরত সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা। যেভাবে সারা বিশ্ব যেভাবে ধমকে আছে, সেই ধমকে থেকে প্রার্থনা আমাদেরকে এই মুক্ত আশঙ্কা থেকে, মহামারী থেকে আমাদেরকে মুক্ত করো। এই একটা দিনের জন্য আমরা একটা বছর অপেক্ষা করি, তো এই একটা দিন আমাদের জন্য অনেক বড় একটা সময়, যে টাইমটাতে আমরা সবাই একে অপরের সাথে দেখা করি, পরিচিত মুখগুলো দেখি, খুব আনন্দ লাগে সবার সাথে দেখা করে কথা বলে। করোনা মুক্ত পৃথিবীর জন্য সবাই প্রার্থনা জানিয়েছেন দেবী দুর্গার কাছে। করোনা থেকে মুক্ত হয়ে শান্তিময় পৃথিবীর জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা জানিয়েছেন ফ্রান্সের সনাতন হিন্দু করোনার আবহেই ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় চলছে শারদীয় দুর্গোৎসব। মহাসপ্তমীতেও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মণ্ডপে মণ্ডপে ছিল রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি। তবে ভিড় কমাতে সচেষ্ট ছিল কলকাতা পুলিশ সহ স্থানীয় প্রশাসন। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় কলকাতা থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। মহাসপ্তমীতেও ঢাকঢোল আর উলুধ্বনিতে মুখর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার পূজা মণ্ডপগুলো। সন্ধ্যের পর থেকেই মণ্ডপগুলোতে বাড়তে থাকে রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি। আর তখনই মাইক হাতে নিয়ে সবাইকে মাস্ক পরে মণ্ডপে প্রবেশের অনুরোধ জানায় কলকাতা পুলিশ। সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের জয়পুরের বিড়লা মন্দির দেখতে ভিড় ছিল চোখে পড়ার মতো। একই চিত্র দেখা গেছে কলেজ স্কোয়ার মণ্ডপের সামনেও। গড়িয়া নবদুর্গা, গড়িয়া পঞ্চদুর্গা, শিয়ালদা কলেজ স্কোয়ার। ছোটবেলা থেকেই কোনোবারই মিস করি না কলেজ স্কোয়ার, আসি দেখতে। ষষ্ঠীতে ওই গড়িয়াহাটের ওখানে যেগুলো একডালিয়া, সিনি পার্ক, হিন্দুস্তান পার্ক, ওইগুলো। কলকাতার জ্ঞানপীঠ বলে পরিচিত কলেজ স্ট্রিট এলাকার এই পুজো উদযাপন ৭৪ বছরে পা রাখল এবার। করোনা বিধি মেনেই পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তমীর বিকেল থেকেই ভিড় উপচে পড়ল কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপের সামনে। অনেকেই বলছেন মানা হচ্ছে না কোভিড প্রটোকল, তবুও উৎসবের মধ্যে কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা মেনে অনেকেই কিন্তু মুখে মাস্ক নিয়েই এসেছেন এসব পুজো মণ্ডপে। আর সন্ধে নামার পর তো কথাই নেই, মণ্ডপে মণ্ডপে আলোর রোশনাই যেন মন ছুঁয়ে যায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। সাফ চ্যাম্পিয়নশিপের খবর। ডু অর ডাই ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। লক্ষ্য একটাই, আক্রমণাত্মক ফুটবল খেলে
ফাইনাল নিশ্চিত করা। স্কোর লাইনে সমস্যা থাকলেও বিচলিত নন অস্কার ব্রুজন। আর আত্মবিশ্বাসী দল নিয়ে ইতিহাস সৃষ্টির অপেক্ষায় কাপ্তান জামাল ভুঁইয়া। তবে চাপমুক্ত থেকে নেপালও চায় প্রথমবারের মতো ফাইনাল খেলতে। কাশ্মীর ধানুতে ম্যাচ মাঠে গড়াবে বিকাল 5টায়। মালে থেকে SM ইকবালের ম্যাচ প্রিভিউ, ক্যামেরায় ছিলেন সেলিম আহমেদ। মতিন কিংবা সুমন রেজারা কি বুঝতে পারছেন তাদের কাঁধে গুরু দায়িত্ব কতটা? অবশ্য তা শুধু বুঝলেই চলবে না, মাঠে থাকতে হবে প্রতিফলন। যে ডিফেন্সিভ কৌশলে মাঠে নামবে নেপাল, সেটা ভাঙতে যে সুযোগ মিলবে গুটি কয়েক। এবার যদি ভুল হয় তবে ভুলের বৃত্তেই আটকে যাবে সম্ভাবনা। যে অজুহাতে মালদ্বীপের বিপক্ষে হার, এবার আর তার সুযোগ নেই। দলের বিশ্রাম হয়েছে, নিষেধাজ্ঞায় থাকারাও ফিরেছেন। ইয়াসিনের ঘাটতি হয়তো পুষিয়ে দেবেন অন্য কেউ। অপেক্ষা এবার একটা দল হয়ে লক্ষ্য পূরণের। ফুটবলারদের প্রমাণ করতে হবে আমাদের ফুটবল এগিয়ে চলছে। আমি কোনো অজুহাত দাঁড় করাতে চাই না। নেপাল হয়তো ডিফেন্ড করবে, কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করবে, কারণ ওদের ড্র করলেই চলবে। কিন্তু আমাদের লক্ষ্য একটাই, জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করা। পরিসংখ্যানের পাতায় নেপালের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ, 13 জয়ের বিপরীতে হার 7টি। কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে এগিয়ে হিমালয় কন্যারা। যদিও এসব নিয়ে ভাবতে নারাজ আত্মবিশ্বাসী কাপ্তান জামাল ভুঁইয়া। আমরা ইতিহাস সৃষ্টি করতে চাই, সেটা অবশ্যই নেপালকে হারিয়ে। দল ভালো অবস্থানে আছে, বিশ্রামের পর সবাই মুখিয়ে শতভাগ উজাড় করে দিতে। আমরা আত্মবিশ্বাসী। আমি স্ট্রাইকারদের উপর ভরসা রাখতে চাই, কারণ তারা দারুণ একটা মৌসুম কাটিয়েছে। ঝুলিতে 6 পয়েন্ট থাকায় এই ম্যাচে কিছুটা আপার হ্যান্ডে নেপাল। একটা ড্র তাদের নিয়ে যাবে প্রথমবারের মতো সাফের ফাইনালে। এটা চাপ সৃষ্টি করলেও তা নিতে নারাজ ওরা। উল্টো কথার লড়াইয়ে বাংলাদেশকেই চাপে রাখার চেষ্টা। আমরা চাপে আছি, এটার সঙ্গে আমি একমত নই। বরং বলবো চাপটা বাংলাদেশেরই বেশি, কারণ ওদের জিততেই হবে। আমাদের প্রথমবারের মতো ফাইনাল খেলার হাতছানি। আশা করছি ছেলেরা তা করে দেখাবে। ইতিহাস বলছে 1997 সালের পর সাফ চ্যাম্পিয়নশিপে মাস্ট উইন ম্যাচ জেতেনি বাংলাদেশ, যার সবশেষটা 2018 সালে নেপালের বিপক্ষেই ঢাকার মাঠে। এবারও একই সিচুয়েশনে থাকা লাল সবুজরা পারবে তো রাশমিধানুতে ইতিহাসের ব্যত্যয় ঘটাতে, নাকি আরও একটা সাফ শেষ হবে হতাশায় মুশরে? মালে থেকে SM ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নেপাল ম্যাচ ঘিরে ব্যাপক আগ্রহ সমর্থকদের মাঝে। মঙ্গলবার সকাল থেকে প্রচুর সমর্থক হাজির হন নির্ধারিত কাউন্টারে। মালদ্বীপের বিপক্ষে গ্যালারিতে উপস্থিত হতে না পারলেও সে আক্ষেপ তারা ঘোচাতে চান এই ম্যাচে। তাদের বিশ্বাস, আজকের ম্যাচে নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করবে লাল সবুজরা। মালে থেকে SM ইকবালের আরও একটি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সেলিম আহমেদ। সকাল থেকেই মালের রাশমিধানুতে উপচে পড়া ভিড়। টিকিটের জন্য অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। অঘোষিত সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। দলকে সমর্থন যুগে তুলতে হবে ফাইনালের মঞ্চে। প্রায় 10,000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচে ঠিক কত টিকিট বরাদ্দ বাংলাদেশের জন্য তার কোনো সুস্পষ্ট তথ্য নেই কাউন্টারে। প্রত্যেকেই পাচ্ছেন 2টি করে, অবশ্য অনেকের হাতেই দেখা গেছে তারও বেশি। অনেক কষ্ট পরে আজকে টিকিট পাইলাম। আগেও একবার নিয়েছিলাম, টিকিট নিয়ে খেলা দেখতে পারি না, ডিউটি না করে টিকিটের জন্য আসলাম। আমরা মালদ্বীপের লোক অনেক আছি ভাই, আমরা অনেক স্বপ্ন খেলা দেখবো ভাই। সমর্থকদের বিশ্বাস, মাঠে বসে তাদের আকুণ্ঠ সমর্থন জোগানো গেলে হবে লক্ষ্য পূরণ। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা ম্যাচ উইন হবো। আমরা সামনে ফাইনালে উঠলে আমরা অবশ্যই কাপ নেবো ইনশাআল্লাহ। মাঠে গিয়ে সবাই মিলে বাংলাদেশ টিমকে উৎসাহিত করব, বাংলাদেশকে জিতাবো ইনশাআল্লাহ, সবাই সাপোর্ট করব। দর্শক খেলার প্রাণ, তাদের উৎসাহেই অনুপ্রেরণা পান খেলোয়াড়রা। তারা আবারও ফিরছেন গ্যালারিতে। এবার প্রতিদান দেবার পালা জামাল তপুদের। They were not giving the tickets, so I hope tomorrow they will be giving the tickets and hopefully they can enjoy the national team play. তবে অভিযোগ আছে কোভিডের অজুহাতে পর্যাপ্ত টিকিট দিচ্ছেন না আয়োজকরা। যদিও মালদ্বীপের প্রত্যেকটি ম্যাচেই স্টেডিয়াম ছিল কানায় কানায় পরিপূর্ণ। SM ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ। ফাইনালে ওঠার সমীকরণের দিকে না তাকিয়ে মাঠের খেলাকে উপভোগ করলে নেপালকে হারানো সম্ভব বলে মনে করেন সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। ম্যাচে যে করেই হোক স্কোরিং করতে হবে। পিছিয়ে পড়লেও আত্মবিশ্বাস ও সুযোগ কাজে লাগালে জয় পাবে বাংলাদেশ বলে জানিয়েছেন কোচ শফিকুল ইসলাম মানিক।
চলতি বছর মার্চে নেপালে 3 জাতি টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক নেপালের সঙ্গে কোচ জেমিডের খামখেয়ালিপনায় হেরে যায় বাংলাদেশ। কিন্তু তার আগের ম্যাচেই নেপালকে রুখে দিয়েছিল লাল সবুজের দেশটি। 6 মাস পর প্রায় সেই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে নেপাল ও বাংলাদেশ, তবে এবার নিরপেক্ষ ভেন্যুতে। সাফের গুরুত্বপূর্ণ ম্যাচে হিমালয় সম প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে দর্শকরা। নেপালের সঙ্গে ম্যাচ জিতলেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশ, যদি না ভারত মালদ্বীপ ম্যাচ ড্র না হয়। এসব সমীকরণ মাথায় না নিয়ে ম্যাচের 90 মিনিটকে উপভোগ করতে বললেন দেশের অন্যতম সেরা স্ট্রাইকার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। জিততে হবে, ভালো খেলতে হবে, এইরকম মানসিকভাবে তারা চাপ নিয়েছিল বেশি, যার জন্য লাস্ট ম্যাচটা আমাদের খারাপ হয়েছে। আমি আশা করি নেক্সট ম্যাচ নেপালের সঙ্গে জয়লাভ করবে। অনেক সমীকরণ আছে কিন্তু এখানে, যে ওকে হারতে হবে, ওকে ড্র করতে হবে, আমাকে জিততে হবে। সেই সমীকরণের দিকে না তাকিয়ে আমি আমার কাজটা করি, অর্থাৎ আমি নেপালকে হারিয়ে বসে থাকি, দেখা যাক আমরা ফাইনাল যাই কিনা। নেপালের ম্যাচের আগে 3-4 দিনের একটা বিরতি পেয়েছে ফুটবলাররা। গোল খেয়ে বসলে আত্মবিশ্বাসে যেন চির না ধরে। দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়াতে হবে, হাফ চান্সকে ফুল চান্স করার পরামর্শ বাংলাদেশের অন্যতম সেরা কোচ শফিকুল ইসলাম মানিকের। নেপালের সাথে পসিবল, যে তার সম্ভব, যদি তারা কনফিডেন্টলি খেলে, তাদের আত্মবিশ্বাস যাতে মাঠে না হারায়, তারা যদি অপরচুনিটিগুলো আসে কাজে লাগাতে সক্ষম হয়, ডেফিনেটলি আমাদের ডু অর ডাই ম্যাচে জেতা সম্ভব। 2005 সালে সাফে সবশেষ ফাইনাল খেলেছিল বাংলাদেশ। 16 বছর পর দক্ষিণ এশিয়ার সেরা মঞ্চের ফাইনালে উঠতে পারবে কি জামাল ভুঁইয়ারা? মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। পূজা উদযাপন নির্বিঘ্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ মামুন। বুধবার সন্ধ্যায় খুলনার হেলাতলা রোডস্থ সোনাপট্টি পূজা মণ্ডপ পরিদর্শন করে একথা বলেন র্যাব মহাপরিচালক। নিরাপত্তা ব্যবস্থা, সেটার জন্য কিন্তু আমরা আত্মতুষ্টিতে ভুগি নাই। আমরা সর্বোচ্চ যে ব্যবস্থা নেওয়া দরকার, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের যে পূজার অনুষ্ঠান যাতে শান্তিপূর্ণভাবে হয়, এর জন্য অন্যান্য বছর যেরকম করে থাকি সর্বোচ্চ সতর্ক অবস্থায় আমরা রয়েছি। সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বাংলাদেশ সারা বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। গতরাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় তার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য AKM শামীম ওসমান ও চিত্রনায়ক ফেরদৌস উপস্থিত ছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ করতে সবার প্রতি আহ্বান জানান তারা। শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে নারায়ণগঞ্জের পূজা মণ্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের ঢল নামে। এবছর জেলার 5টি উপজেলার 214টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটা স্লোগান, যেটা জাতির পিতার কন্যা দিয়েছেন, এই স্লোগানটা আজকে পপুলার স্লোগান আমার মনে হয় সারা পৃথিবীতেই, যে ধর্ম যার যার উৎসব তার। আমলাপাড়ার এই পূজাটির বয়স হচ্ছে 139 বছর। এটা অনেক দিনের পুজো সংস্কৃতি। 139 বছর ধরে একটি পূজা যখন হয়, এখানে বুঝতে হবে যে সাম্প্রদায়িক সম্প্রীতি কতটা অটুট রয়েছে। ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দায় দেনা নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করতে চান দেশের উচ্চ আদালত। বুধবার এ বিষয়ে আদেশ দেওয়ার কথা জানিয়েছেন আদালত। অবসরপ্রাপ্ত একজন বিচারপতি, সাবেক সচিব, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও একজন আইনজীবীর সমন্বয়ে 4 সদস্যের একটি কমিটি গঠন করা হবে। কমিটির কাজ হবে ইভ্যালির অনিয়ম, দায় দেনা এবং বিনিয়োগকারীদের টাকা কিভাবে ফেরত দেওয়া যায় তার উপায় বের করা। এখানে অনেকের লায়াবিলিটিস, যেটা আমরা নিউজ পেপারের মাধ্যমে দেখছি, প্রায় 1000 কোটি টাকার মতো, এবং সেই লায়াবিলিটিস এবং কি অ্যাসেট আছে সেইটা কিভাবে ফাইন্ডিং আউট করবে, সেই জন্য একটা ইন্ট্রিম বোর্ডের আমাদের পিটিশন ছিল। সেই ইন্ট্রিম বোর্ডের ব্যাপারে যেটা আদালত অভিপ্রায় ব্যক্ত করেছে। ভোরের সময় আরও থাকছে, রংপুরে লাইসেন্স ছাড়াই বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার ও পেট্রোলিয়াম। বিস্ফোরক অধিদপ্তরের কার্যক্রম না থাকায় কঠোর হওয়া যাচ্ছে না দাবি প্রশাসনের। এবং তীর সংরক্ষণের জন্য ফেলা ব্লকে ভরাট হয়ে গেছে পিরোজপুরের বলেশ্বর নদীর একাংশ, নৌযান ভিড়তে না পারার অভিযোগ। রাজশাহীতে ব্যবসায়ী রাজু হত্যা মামলায় 5 জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আসামিদের উপস্থিতিতে সকালে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপম কুমার এ রায় দেন।
2010 সালের 6 ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারার ব্যবসায়ী এশার উদ্দিনের কাছে আসামি মাহবুব রশিদ রেন্টু ও তার সহযোগীরা 50,000 টাকা চাঁদা দাবি করে। দিতে অস্বীকার করলে 2 দিন পর দোকানে গিয়ে ব্যবসায়ী এশার উদ্দিনকে মারধর করেন তারা। এতে বাধা দেন তার ছেলে রাজু। এ ঘটনায় রাজু বাদী হয়ে 14 জনকে আসামি করে আদালতে মামলা করেন। ওই মামলা তুলে না নেয়ায় একই বছরের 15ই ফেব্রুয়ারি নগরীর নিউ মার্কেট এলাকায় রাজুকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে একই আসামিদের নামে বাগমারা থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মামলার 5 আসামিকে ফাঁসির আদেশ দেন বিচারক। আদালতের পর্যবেক্ষণ হলো এইটাই যে এটাতে তিনি উপলব্ধি করতে পেরেছেন যে এটা একটা ছক পরিকল্পনা, তার সঙ্গে যাদেরকে ভাড়াটিয়া এদেরকে নিয়ে এই হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে। তবে দোষ প্রমাণ না হওয়ায় 9 আসামিকে বেকসুর খালাস দেন আদালত। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকালে প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে এ কর্মসূচি পালন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। গত 3রা অক্টোবর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র রায় ওরফে বড়বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিদর্শনে গেলে প্রধান শিক্ষককে অনুপস্থিত পান। এতে মনোজ কান্তি বিশ্বাসকে ফোন করে ক্যাম্পাসে ডেকে আনেন তিনি। এ সময় নানা প্রশ্নে জেরার মুখে পড়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন প্রধান শিক্ষক। এক পর্যায়ে মনোজ কান্তিকে লাথি মারেন শিক্ষা অফিসার। এ ঘটনায় প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত হলে তা প্রত্যাহারের দাবি জানান মানববন্ধনকারীরা। এছাড়া অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু সহ উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে 7 দিনের আলটিমেটাম দেন শিক্ষকরা। ঝিনাইদহে ইজি বাইক চালককে অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে সদর উপজেলার চণ্ডীপুরে এ কর্মসূচির আয়োজন করেন এলাকাবাসী। বক্তারা বলেন, গত রোববার চণ্ডীপুর বাজারে 5টি মোটরসাইকেলে 8 থেকে 10 জন লোক অতর্কিত হামলা চালায় ইজি বাইক চালক রানা মীরের উপর। এক পর্যায়ে তাকে অপহরণের চেষ্টাও করা হয়। সে সময়ে রানার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অপহরণকারীরা পালিয়ে যায়। অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা। মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলায় 5ম দফা সাক্ষ্য গ্রহণের 3য় দিনে 4 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে গতকাল সকাল থেকে শুরু হয়ে দুপুর 2:30টার মধ্যে তাদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এ নিয়ে 35 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হলো। পরে আদালত 6ষ্ঠ দফা সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন। গত বছর 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের একটি চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। গত 27 জুন আদালত 15 জনকে আসামি করে অভিযোগ গঠন করেন। এ মামলায় 83 জনকে সাক্ষী করা হয়। শহর কি গ্রাম, রংপুরের সর্বত্রই লাইসেন্স ছাড়াই অবৈধভাবে বিক্রি হচ্ছে মারাত্মক বিস্ফোরক ও দাহ্য পদার্থ, এলপিজি সিলিন্ডার ও পেট্রোলিয়াম। জেলা প্রশাসন অবৈধ বেচাকেনা ও প্রদর্শন বন্ধে মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে। তবে এ অঞ্চলে বিস্ফোরক অধিদপ্তরের কার্যক্রম না থাকায় কঠোর হওয়া যাচ্ছে না বলে জানালেন জেলা প্রশাসক। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। ব্যবহারকারীদের অসচেতনতা আর অনেকটা সমর্থনেই নগর গ্রামে সর্বত্রই আইন ও নীতিমালা উপেক্ষা করে উন্মুক্ত স্থানে ঝুঁকিপূর্ণভাবে বিক্রি হচ্ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলপিজি সিলিন্ডার এবং মারাত্মক দাহ্য অকটেন পেট্রোল ও ডিজেল। লাইসেন্স ছাড়া এসব বিক্রির নিয়ম না থাকলেও অবৈধভাবে এসব বিক্রি হচ্ছে অনেকটা বাধাহীনভাবে। ফায়ার সার্ভিসের লোক আসছিল যে আপনাদের কাছে এগুলো বিক্রি করতে হলে আমাদের কাছে ডকুমেন্ট নিতে হবে। কেমন ডকুমেন্ট? যারা আমাদের এই যে অগ্নি নির্বাপক যন্ত্র নিতে হবে, ওরা আমাদেরকে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে গেল। তবে জনাকীর্ণ মার্কেটে এসবের ঝুঁকিপূর্ণ বিক্রি ও প্রদর্শন বন্ধে পদক্ষেপ চান সচেতন মানুষ। একজন দোকানদার একটা পাইছিল মুদিখানার ট্রেড লাইছে, উনি নিয়ে বসছে গ্যাস সিলিন্ডার, গ্যাসের, তারপর হচ্ছে লাইটের, সব আইটেমের মালে নিয়ে বসছে। লাইটার, ম্যাচ এগুলো একসাথে বিক্রি হচ্ছে, এটা আমরা কখনো কাম্য করি না। খোলা জায়গায় রাখছে, ঠিক আছে, এতে যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। এসব বিস্ফোরক ও দাহ্য পদার্থ বিক্রির লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সম্পৃক্ততা থাকলেও এ ব্যাপারে তারা কথা বলতে রাজি হননি।
জেলা প্রশাসকের দাবি, মাঝে মধ্যে তারা অভিযান চালালেও এ অঞ্চলে বিস্ফোরক অধিদপ্তরের কার্যক্রম না থাকায় অনেক সময় আইন প্রয়োগ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। যেহেতু বিস্ফোরক অধিদপ্তর না থাকার কারণে এখানে টেকনিক্যালি প্রসিকিউটিং অথরিটি কারা হবে সেটা নিয়ে অনেক সময় দ্বন্দ্ব হয় বলে এটা আমরা ওই সময়ই অভিযান করে থাকি। জেলায় এসব পদার্থ বিপণন পরিবেশনে কতগুলো বৈধ বা অবৈধ প্রতিষ্ঠান আছে তার কোনো পরিসংখ্যান নেই কারো কাছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। নদীর তীর সংরক্ষণের জন্য পানি উন্নয়ন বোর্ডের ফেলা ব্লকে পিরোজপুরের বলেশ্বর নদীর একাংশ ভরাট হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, নদীর মাঝে ব্লক ফেলার জন্য তীরের নৌযান ভিড়তে পারছে না। এর জন্য ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। দ্রুত বিষয়টির সুরাহা চেয়েছেন তারা। অবশ্য প্রকল্পের কাজ শেষ হবার আগেই বিষয়টির সমাধানের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। পিরোজপুর জেলা শহরের পুরনো খেয়াঘাট থেকে দক্ষিণ দিকে 219 মিটার নদীতীর সংরক্ষণের জন্য ব্লক ফেলেছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের অভিযোগ, ব্লক তীরে ফেলার বদলে গভীর রাতে ফেলা হয়েছে নদীর মাঝে। এলাকাবাসী বাধা দিলেও কর্ণপাত করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এমনকি সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেও কোনো সুরাহা হয়নি। এতে তীরে নৌযান ভিড়তে না পারায় লোকসান হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। ব্লকগুলো রাত নদীর মাঝে ফেলাই গেছে। আমরা বারবার নিষেধ করার পরেও তারা বলছে দেখতেছি বলে রাত্রে যখন মানুষ 2টার পরে ব্লক ফেলে তখন তো পাহারা দেওয়ার কোনো সুযোগ নেই। রাতের অন্ধকারে ফেলাই গেছে, তারপর ওই যে লকডাউন চলে এই সময় ফেলাই গেছে, বিভিন্ন রকম ফেলাই গেছে। এখন তো আমরা নৌকো দুন বাইতে পারি না। এমনভাবে ব্লক ফেলাইছে যে এখন যে গোসল করতে নামবো তার কোনো কায়দা নাই। এটা সম্পূর্ণ দায়ী হয়েছে এক্সিডেন্ট। কিভাবে এই নদীর মাঝখানে ব্লক ফেলাইলো? নৌকা ফুট হয়ে যায়, গুতো লাগে, এরপর ট্রলার গুলান বেরতে পারে না। তারপর আপনার গোডাউনের জাহাজ গুলান এইখানে বেরতে হয়, এইগুলান বেরতে পারে না। কিন্তু এখানে কোনো ভাঙ্গল নাই। শেষ জোয়ার ছাড়া আমাদের ট্রলার কিনারে চাপান যায় না, তার আমরা কিভাবে মাল নিয়ে আসবো? নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ 80% শেষ হয়েছে। বাকি কাজ শেষ হবার আগেই বিষয়টি সমাধানের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সমাধান করার জন্য যা করা যাবে সেটাই করবো। আর কাজটা যেহেতু শেষ হয় নাই, আমরা তো ডাম্পিংটা হয়ে গেছে, এরপরে আমরা তীর সংরক্ষণের যে ব্লক প্লেসিং সে কাজটা করব। তখন যেভাবে খেয়াঘাটের কার্যক্রম ঠিক রাখার জন্য যা করা দরকার আমরা সেটা করে ফেলবো। পিরোজপুর পানি উন্নয়ন বোর্ড 3,82,00,000 টাকা ব্যয়ের এ প্রকল্পের কার্যাদেশ দেয় গত বছরের মে মাসে। এ বছরের জুনে কাজটি শেষ করার কথা ছিল। সময় সংবাদ, পিরোজপুর। ভোরের সময় আরও থাকছে, করোনায় শুধু খুলনা জেলায় বাল্য বিয়ের শিকার 3000-এর বেশি ছাত্রী। বন্ধ স্কুলে আসা, আইন আরও কঠোর করার পরামর্শ শিক্ষাবিদদের। নওগাঁয় 820টি পূজা মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার আচার অনুষ্ঠান। মহা অষ্টমীতে মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়। এ নিয়ে বিস্তারিত জানাতে সদরের নয়াদিগন্ত সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে আছেন সহকর্মী এম.আর. রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি। ধন্যবাদ শাইলা। সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব এই দুর্গা উৎসবের আজকে মহা অষ্টমীর দিন চলছে। এই অষ্টমীর দিনে কিন্তু সকাল থেকে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু পূজা অর্চনা, দেবীর প্রতি যে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের তা কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। এবং ভক্তরা এসে কিন্তু ইতিমধ্যে এই পূজা মণ্ডপগুলোতে ভিড় করছেন, নানা প্রার্থনার মাধ্যমে তাদের যে কর্মসূচি, তাদের যে আনুষ্ঠানিকতা তা কিন্তু তুলে ধরছেন। তবে এবছর আমরা যেটা জানতে পারছি যে দেবী এসেছেন ঘোড়ায় চড়ে, যাবেন দোলায়। ইতিমধ্যে কিন্তু মহা অষ্টমীর পরের যে এখানে আনুষ্ঠানিকতা রয়েছে তা কিন্তু কুমারী পূজা আজ রাতে রয়েছে। আনুষ্ঠানিকতার মাধ্যমে কুমারী পূজার এটা সম্পন্ন করা হবে। তো দুর্গার প্রতি এবছর আমরা যেটা লক্ষ্য করছিলাম, ভক্ত অনুরাগীদের যে প্রার্থনার জায়গাটা তা কিন্তু তারা বলছেন যে খুব খারাপ একটি সময় এবছর কিন্তু পালিত হচ্ছে। করোনাকালীন এই সময়টাতে তাদের যে প্রত্যাশার জায়গা দেবী দুর্গার প্রতি, তাদের এই প্রত্যাশাটাকে নানাভাবে তুলে ধরছেন এবং বলছেন যে এই মহামারী থেকে যেন তারা পরিত্রাণ পেতে পারে। মহামারী থেকে দুর্গার প্রতি আহ্বান, এই পরিস্থিতিতে যেন আগামী দিনগুলোতে যেন একটা শান্তিপূর্ণভাবে গোটা পৃথিবী জগৎ সংসারে যেন একটা শান্তি ফিরে আসতে পারে, এমন প্রার্থনা কিন্তু এই ভক্ত অনুরাগীদের মুখ থেকে বা ভক্তদের কাছ থেকে দুর্গার প্রতি প্রতিনিয়ত তাদের তুলে ধরা হচ্ছে। তো এক্ষেত্রে আমরা একজন এখানকার ভক্ত অনুরাগীর কাছ থেকে একটু জানবো, এবছর এই যে দুর্গা এসেছে, দুর্গার প্রতি তাদের যে প্রার্থনাটাকে কিভাবে মূল্যায়ন করা হচ্ছে একটু জানাবেন। এই দুর্গার প্রতি আপনারা এবার কি প্রার্থনা করছেন? মায়ের কাছে আমাদের এই প্রার্থনা যে আমাদেরকে মহামারী থেকে আমাদেরকে মুক্ত করুক,
আমাদের 2 বছর ধরে তো আমরা বাল বাচ্চা নিয়ে আনন্দ করতে পারিনি। এখন মায়ের কাছে আমরা এই প্রার্থনা করতেছি যে আমাদের পৃথিবীতে যেন এই মহামারী থেকে আমাদেরকে মুক্ত রাখে। মায়ের কাছে আমাদের এই প্রার্থনা। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এখান একজন ভক্ত অনুরাগী। পূজা অর্চনার সকাল থেকে কিন্তু শুরু হয়েছে আগে বলেছি, এবং আজ সারা দিন ব্যাপী কিন্তু নানা তিথি আনুষ্ঠানিকতা রয়েছে। ধর্মীয় আচার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু এই দুর্গার প্রতি তা তুলে ধরা হবে। এবং এবছর প্রথম থেকে কিন্তু প্রতিবন্ধকতা ছিল, পরবর্তীতে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সামাজিকতা মেনে এই করোনাকালীন পরিস্থিতি থেকে যেন নিরাপদে একটি শান্তিপূর্ণভাবে দুর্গা উৎসব অনুষ্ঠিত হয়, প্রশাসনের পক্ষ থেকে এমন উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। এর ফলে কিন্তু আমরা এই নওগাঁ জেলায় এবছর 820টি পূজা মণ্ডপে পূজা আনুষ্ঠানিকতা হচ্ছে, এবং এখন পর্যন্ত জেলা প্রশাসন বলছে যে শান্তিপূর্ণ রক্ষা করতে কিন্তু সব ধরনের তাদের উদ্যোগ রয়েছে, এবং অত্যন্ত সম্প্রীতির মধ্য দিয়ে এবং সৌহার্দ্যের মধ্য দিয়ে এবং সার্বজনীন একটি উৎসব কিন্তু প্রতিপালিত হচ্ছে এই নওগাঁ জেলা সহ আশপাশের প্রতিটি পূজা মণ্ডপে। সকাল থেকে কিন্তু যে আনুষ্ঠানিকতা তা কিন্তু ধর্মীয় আচার আনুষ্ঠানিকতা তুলে ধরছেন। এবং এবছর আরেকটি বিষয় আমরা লক্ষ্য করছিলাম যে যেহেতু করোনাকালীন পরিস্থিতি থেকে পুরো বিশ্বটাকে মুক্ত রাখা যায়, প্রতিটা ভক্ত অনুরাগী এবং এখানে যারা আসছেন তাদের দিক থেকে কিন্তু একই প্রার্থনা একই আচার আনুষ্ঠানিকতার মাধ্যমে তাদের শান্তিপূর্ণ এই অবস্থাটাকে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রতিটি মণ্ডপে কিন্তু নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং কোনোভাবেই যেন শান্তির সম্প্রীতি যেন নষ্ট না হয়, এই দিক থেকে কিন্তু ব্যাপক একটি আনুষ্ঠানিকতা তাদের দিক থেকে নেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকতার পরবর্তী যে ধাপগুলি রয়েছে দিনব্যাপী স্থানীয় পূজা মণ্ডপগুলোতে আমরা যেটা জানতে পারছি যে দিনব্যাপী রয়েছে নানা আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় রয়েছে এই মহা অষ্টমীর সবচেয়ে বড় যে অনুষ্ঠান, মহা অষ্টমীর সবচেয়ে বড় কুমারী পূজা। এই কুমারী পূজা কিন্তু আজ রাত 7টার দিকে 7:30টার দিকে অনুষ্ঠিত হবে। তো এই ছিল শালা নওগাঁর পূজা মণ্ডপের সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজার খবর আমার কাছে। নওগাঁ থেকে দুর্গাপূজার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি। আবহাওয়ার পরিবর্তনের কারণে চুয়াডাঙ্গায় নিউমোনিয়া, কাশি, শ্বাসকষ্ট, জ্বর সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। গত কয়েকদিন ধরে দিনে ভ্যাপসা গরম আর রাতে ঠান্ডা পড়ছে চুয়াডাঙ্গায়, এতে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। এই অবস্থায় হাসপাতালে রোগীর চাপ কয়েক গুণ বেড়ে যাওয়ায় বারান্দা, সিঁড়িঘর সহ বিভিন্ন স্থানে গাদাগাদি করে থাকতে হচ্ছে রোগীদের। সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে 13 শয্যার বিপরীতে প্রায় 160 জন রোগী ভর্তি রয়েছে। বহির্বিভাগে প্রতিদিন 500 শিশু রোগী চিকিৎসা নেন। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা মহামারীর 1.5 বছরে খুলনা জেলায় 3000-এর বেশি ছাত্রীর বাল্যবিবাহ হয়েছে, যাদের বেশিরভাগই এখন আর স্কুলে আসছে না। আইনের তোয়াক্কা না করে নোটারি পাবলিকের মাধ্যমে রেজিস্ট্রেশন ও বয়স বাড়িয়ে এসব বিয়ে হয়ে থাকে। এ অবস্থায় বাল্য বিয়ে রোধে আইন আরও কঠোর হওয়া উচিত বলে মনে করেন শিক্ষাবিদরা। খুলনা থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। খুলনার রূপসা উপজেলার বেলফুলিয়া ইসলামিয়া স্কুলের 9ম শ্রেণীতে এখন ছাত্রীর সংখ্যা 122 জন। এর মধ্যে 9 জনেরই বিয়ে হয়ে গেছে। এদের সাথেই ক্লাসে মনোযোগী হতে পারত তারাও। এসব শিক্ষার্থীরা এখন বধূ হয়ে সংসার সামলাতে ব্যস্ত। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, করোনাকালীন স্কুল বন্ধের সময় 7ম থেকে 10ম শ্রেণীর 3000-এরও বেশি ছাত্রীর বাল্যবিয়ে হয়েছে। সর্বাধিক 751টি বাল্যবিয়ে হয়েছে ডুমুরিয়া উপজেলায়। আর এক স্কুলে সবচেয়ে বেশি রূপসার বেলফুলিয়া ইসলামী স্কুলের 70 জনের। করোনাকালীন সময়ে বাল্যবিয়ে কয়রা উপজেলায় 681, পাইকগাছায় 483, ফুলতলায় 240, মহানগরীতে 158 জন শিক্ষার্থী, যাদের অধিকাংশই এখন আর স্কুলে আসছেন না। ওদের আমরা অনেক মিস করি। করোনাকালীন ওদের বিয়ে হয়ে গেছে, ওদের ফ্যামিলি থেকে ওদের বিয়ে দিয়ে দিছে, যদিও বাল্যবিবাহ ঠিক না। আমার অনেক ফ্রেন্ড ছিল, তাদের অনেকের বিয়ে হয়েছে, কিন্তু তারা বিয়ে করতে ইচ্ছুক ছিল না, তারা অনেক দূর পড়াশোনা করতে চাইছিল। বিয়ে হয়ে গেলেও সেসব শিক্ষার্থীদের স্কুলে ফেরানোর চেষ্টা করছেন শিক্ষকেরা। এদের বিনা বেতনে আমরা পড়াবো, পড়াশোনা চালানোর জন্য যা ব্যবস্থা করা দরকার আমরা করব। এভাবে কিছু মেয়ে এখন ফিরে এসেছে স্কুলে, তারা নিয়মিত ক্লাস করছে। বাল্যবিয়ের জন্য নিজেদের দায় অস্বীকার করে নোটারি পাবলিকের সুযোগ থাকাকেই এজন্য দায়ী করছেন বিবাহ রেজিস্ট্রাররা। বাল্যবিবাহের জন্য আমাদের বিবাহ রেজিস্ট্রাররা দায়ী না, কারণ আমাদেরকে ওটা লিপিবদ্ধ করতে এবং সংরক্ষণ করতে হয়।
কিন্তু হলফ করছে যারা, হলফনামা বা নোটারি পাবলিক তাদেরকে কিন্তু আপনি দেখবেন কোথাও কোনো সংরক্ষণের কোনো নিয়ম নাই। এভিডেভিট যেদিন বন্ধ হবে আমি বলতে পারি বাংলাদেশে একটি বাল্যবিবাহ আর হবে না। বাল্যবিয়ের আইন আরও কঠোর হওয়া উচিত বলে মনে করেন এই শিক্ষাবিদ। একটি বালিকা যখন স্কুলে পড়ে তখন তার কোনো ক্রমে 18 বছর বয়স হতে পারে না। এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। সেখানে নোটারি পাবলিক যদি বলেও তাহলে এটা হবে না। ফলে আগে থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার এবং অভিভাবকদের এই বিষয়ে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। বাংলাদেশের সরকারি আইন অনুযায়ী মেয়েদের সর্বনিম্ন বিয়ের বয়স 18 এবং ছেলেদের সর্বনিম্ন 21 বছর। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। আবারও দুর্গাপূজা প্রসঙ্গ। টাঙ্গাইল শাড়ি কাপড়ের হাট জমে উঠেছে। হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন জেলা উপজেলা থেকে ক্রেতার সমাগম বাড়ায় আবারও হাটে ফিরেছে প্রাণচাঞ্চল্য। সে খবর জানাতে করটিয়া হাটে আছেন সহকর্মী কাদির তালুকদার। সরাসরি যাচ্ছে তার কাছে। কাদির। ইমা, করোনা পরিস্থিতি এবং এই যে সম্প্রতি বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি এবং করোনা পরিস্থিতির পর আবারও টাঙ্গাইলের যে তাঁতশাড়ির হাট রয়েছে, সেই তাঁতশাড়ির হাটটি কিন্তু জমে উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা উপজেলা থেকে টাঙ্গাইলের যে বিখ্যাত করটিয়ার টাঙ্গাইল শাড়ির হাট রয়েছে, সেই শাড়ি কাপড়ের হাটে কিন্তু মানুষজন আসতে শুরু করেছে। মানুষ এই যে ক্ষতিগ্রস্ত যে তাঁতি এবং ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তো আমরা এইখানে যে যারা তাঁতি রয়েছেন এবং যারা দূর দূরান্তের ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে তারা আসলে এই যে প্রায় গত 2 বছর যাবৎ কিন্তু এই যে করোনা পরিস্থিতিতে লকডাউন এবং এই যে সাম্প্রতিক বন্যা, সেই বন্যার কারণে কিন্তু তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সেই ক্ষতিগ্রস্ত তারা এক একজন কিন্তু লাখ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়ে কিন্তু তারা অনেকেই কিন্তু ইতিমধ্যেই এই যে তাদের যে দীর্ঘদিনের ব্যবসা, সেই ব্যবসা কিন্তু বাদ দিতেও বাধ্য হয়েছেন। তা আমরা কথা বলে জানতে পেরেছি যে তারা এই যে যারা ছোট ব্যবসায়ীরা ছিলেন তারা কিন্তু এখন পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি। তারা আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এই শাড়ি কাপড় নিয়ে। তবে এই যে সাম্প্রতিক যে বন্যা পরিস্থিতি এবং করোনা পরিস্থিতির পর যে এই যে কাঁচামালগুলো রয়েছে, শাড়ি উৎপাদনের যে কাঁচামাল, সেই কাঁচামালগুলোর কিন্তু মূল্য বৃদ্ধির কারণে কিন্তু তারা আবারও এই ব্যবসা পরিচালনা করতে তারা হিমশিম খাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা কথা বলেছিলাম তাদের সাথে, তারা আমাদেরকে আরও জানিয়েছে যে এই যে দীর্ঘদিনের যে করোনা পরিস্থিতি, সেই করোনা পরিস্থিতিতে তারা প্রত্যেকে কিন্তু লাখ লাখ টাকার শাড়ি উৎপাদন করেছিল, কিন্তু তারা এই শাড়িগুলো সময় মতো বিক্রি করতে পারেনি এবং অনেকেই কিন্তু প্রতিটি শাড়ি 200 থেকে 300 টাকা লোকসানে বিক্রি করতে গিয়ে লাখ লাখ টাকার লোকসানে পড়েছে। ফলে অনেকেই এই যে যাদের তাঁত রয়েছে, উৎপাদিত শাড়ির যে তাঁত, সেই তাঁতগুলো কিন্তু বিক্রি করতে বাধ্য হয়েছে। তা আবারও তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে এখানে যে কাঁচামালগুলো রয়েছে, যেই যেমন বিশেষ করে যে সুতাগুলো রয়েছে, প্রতিটি কার্টন পূর্বে 18,000 টাকা থাকলেও এখন কিন্তু তারা বলছে যে 30,000 টাকা এই সুতা কিনতে হচ্ছে। ফলে এই যে শাড়ি উৎপাদনের যে খরচ, সেই শাড়ি উৎপাদনের খরচ বৃদ্ধি পেলেও ওই পরিমাণে কিন্তু এই প্রতিটি শাড়ির কিন্তু মূল্য বৃদ্ধি হচ্ছে না, সেই আগের মূল্যেই তাদেরকে এই শাড়িগুলো বিক্রি করতে হচ্ছে। ফলে তারা আসলে তাদের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাস্তব অর্থে কিন্তু তারা আসলে এই শাড়ির মূল্য বৃদ্ধি না হওয়ার কারণে এখন পর্যন্ত লোকসানের মধ্যে তারা পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম দূর দূরান্ত থেকে আসা এইখানের যে হাটের যে রয়েছেন, এই যে যারা ব্যবসায়ীরা রয়েছেন, সেই ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছিলাম। সেই কথা বলে আমরা জানতে পেরেছি যে তারাও আসলে এই যে এখানকার যে তাঁতি রয়েছেন, তাঁতিদের পাশাপাশি তারাও কিন্তু লোকসানের মুখে পড়েছিলেন, কারণ তারাও কিন্তু এই যে অনেকগুলো শাড়ি, তারা লাখ লাখ টাকার শাড়ি তারা কিনে তারা মজুত করেছিলেন। তারা ভালো ব্যবসা হবে, ঈদ কেন্দ্রিক বা পূজা কেন্দ্রিক যে ব্যবসাটি তাদের হওয়ার কথা ছিল, সেই ব্যবসাটি কিন্তু হয়নি। যেই কারণে আসলে গত বছরের মতো এইবারও কিন্তু তারা লোকসান কাটিয়ে উঠতে পারেনি। তবুও এই পূজা উপলক্ষে তারা আবারও এই হাটে আসতে শুরু করেছেন, তারা আবারও ব্যবসা করতে শুরু করেছেন ধার দেনা করে। সরকারের সুদৃষ্টি কামনা করেছেন এই সব তাঁতি এবং ব্যবসায়ীরা। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের তাঁত শাড়ির হাট থেকে বিস্তারিত শাড়ি কাপড়ের। এমা, টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কাদির তালুকদার।
যুক্তরাষ্ট্রে চাকরি ছেড়ে দিচ্ছেন লাখ লাখ মানুষ। রেকর্ড সংখ্যক চাকরিজীবী এ পর্যন্ত পদ ছেড়েছেন। দেশটির শ্রম বিভাগের সবশেষ জরিপে এমন চিত্রই উঠে এসেছে। অব্যাহতভাবে চাকরি ছাড়া একদিকে যেমন সৃষ্টি হয়েছে শূন্য পদ, অন্যদিকে জনবল সংকটে পড়েছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। উন্নয়নশীল দেশগুলোতে যেখানে চাকরি সোনার হরিণ, সেখানে যুক্তরাষ্ট্রে তার পুরোপুরি উল্টো চিত্র। দেশটিতে লাখ লাখ মানুষ তাদের চাকরি ছেড়ে দিচ্ছেন। এই হিড়িক দিন দিন কেবল বাড়ছেই। এতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে নতুন কর্মপদ সৃষ্টি হয়েছে 1,03,00,000। মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গেল আগস্টে 43 লাখ কর্মী চাকরি ছেড়েছেন। এ সংখ্যা মোট চাকরিজীবীর 2.9 ভাগ। চাকরিজীবীদের একটা বড় অংশ তাদের চাকরি ত্যাগের কারণ হিসেবে করোনার প্রভাবকে দায়ী করেছেন। পাশাপাশি বলা হচ্ছে উপযুক্ত বেতন না পাওয়ার বিষয়টি। তবে নিয়োগকর্তারা বলেছেন, এখন চাকরির জন্য স্বর্ণালী সুযোগ রয়েছে, অথচ মানুষ সেই পথে হাঁটছে না। ব্যাপক হারে চাকরি ছেড়ে দেওয়ায় শূন্য পদের সংখ্যা বৃদ্ধি অর্থনীতির গতি ফিরিয়ে আনার পথে বড় কাটা হয়ে দাঁড়িয়েছে। কারণ এমনিতেই কোভিড হানায় বিপর্যস্ত মার্কিন অর্থনীতি। এরই মধ্যে কোম্পানিগুলো তাদের কর্মীদের আকৃষ্ট করতে জয়নিং বোনাস ও বেতন বৃদ্ধির মতো প্রণোদনা ঘোষণা দিয়েছে, কিন্তু তাতেও কোনো কাজের কাজ হচ্ছে না। বিশ্লেষকরা বলেছেন, মার্কিনিরা চাকরি ছাড়াই এই পদগুলোতে যোগ্য অভিবাসীরা সুযোগ কাজে লাগাতে পারেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। করোনার দহনে আর পিছু হটা নয়, এবার পর্যটক আকর্ষণের দিকে ঝুঁকছে থাইল্যান্ড। সংক্রমণের ঝুঁকি কম বিশ্বের এমন 10টি দেশের জন্য ফের দুয়ার খুলে দিয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশটি। সিদ্ধান্তটি কার্যকর হবে 1 নভেম্বর থেকে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও চীন সহ বিশ্বের অন্তত 10টি দেশের পূর্ণ ডোজ টিকা নেওয়া নাগরিকদের ভ্রমণে কোয়ারেন্টাইন শর্ত তুলে নিয়েছে থাইল্যান্ড। ওই দেশগুলোতে করোনা সংক্রমণের ঝুঁকি কম থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে থাই সরকার। আগামী মাস থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। আর ডিসেম্বর থেকে সংক্রমণ কম এমন আরও কয়েকটি দেশকে এ তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা। চলতি মাসের শেষ নাগাদ দেশগুলোর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। তবে কোয়ারেন্টাইনের শর্ত তুলে নিলেও সাধারণ কিছু শর্ত থাকছেই। যারা দেশটিতে ভ্রমণের জন্য আসবেন তাদের করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। পাশাপাশি থাইল্যান্ডে প্রবেশের পর আরেক দফা করোনা পরীক্ষা করাতে হবে। মহামারীতে বিপর্যস্ত পর্যটন খাতকে টেনে তুলতেই এমন পদক্ষেপ নিয়েছে থাই সরকার। কেননা পর্যটন খাতই যে দেশটির অর্থনীতির চালিকা শক্তি। দেশটির জাতীয় আয়ে পর্যটন খাতের অবদান প্রায় 20%। কিন্তু করোনার ভ্রমণ নিষেধাজ্ঞায় গেল বছরে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে খাতটি। চলতি বছরের প্রথম 8 মাসে দেশটিতে মাত্র 70,000 পর্যটক ভ্রমণ করেন, যেখানে 2019 সালে ভ্রমণকারীর সংখ্যা ছিল 4 কোটি। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকার করোনা পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, তাই এরই মধ্যে তুলে নেওয়া হয়েছে সরকারি ভ্রমণ নিষেধাজ্ঞা। খুলে দেওয়া হয়েছে পর্যটন কেন্দ্র আর সমুদ্র সৈকত। ফলে সৈকতগুলোতে ঢল নেমেছে দেশি বিদেশি পর্যটকের, বাড়ছে জাতীয় রাজস্ব। পর্যটন নগরী কেপটাউন ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান রাসেল। দক্ষিণ আফ্রিকায় স্বাভাবিকের পথে জনজীবন। দীর্ঘদিন পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় দূর দূরান্ত থেকে ছুটে আসা ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত পর্যটন কেন্দ্র আর সমুদ্র সৈকতগুলো। আতঙ্ক কেটে যাওয়ায় পর্যটন নগরী ডারবান ও কেপটাউনের মিজনবার্গ, ক্যাম্পস বে, হট বে, সি পয়েন্ট, গর্ডন বে আর হারমানাচের ছোট বড় সমুদ্র সৈকতে পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন প্রবাসী বাংলাদেশিরা। করোনা মহামারীতে দীর্ঘদিন যাবৎ আমাদেরকে অস্বাভাবিক অবস্থায় থাকতে হয়েছে। আলহামদুলিল্লাহ সংক্রমণ এবং মৃত্যুরা দুটোই কমে এসেছে। পার্কে বিচে স্বাভাবিক হওয়াতে আমরা আলহামদুলিল্লাহ খুবই খুশি। আর ব্যবসা বাণিজ্য আগের মতো ইনশাল্লাহ সব মিলাই পরিস্থিতি খুবই স্বাভাবিক। আমরা পিকনিক করলাম, আমরা এখন ক্যাম্প করব। বৈচিত্র্যময় দক্ষিণ আফ্রিকার অপরূপ সৌন্দর্য দেখতে প্রতি বছর আগমন ঘটে প্রায় 1.5 কোটির অধিক পর্যটকের। তবে করোনা দুর্যোগের বছরগুলোতে পর্যটক এসেছেন 50 লাখেরও কম। তাই এ খাতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের গুনতে হয়েছে বড় আকারের লোকসান। এবার তা কাটিয়ে নেয়ার সময় তাদের।
দক্ষিণ আফ্রিকায় মহামারী করোনার প্রাদুর্ভাব কমে যাওয়ায় শিথিল করা হয়েছে সরকারি স্বাস্থ্যবিধি। পরিস্থিতি স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করায় খুলে দেওয়া হয়েছে সমুদ্র সৈকত আর পর্যটন কেন্দ্রগুলো। ফলে দীর্ঘদিন পরে সমুদ্র সৈকতগুলোতে পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন এখানে বসবাসরত স্থানীয় এবং প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বের হয়ে যাওয়ার পর থেকেই ইউরোপের অনেক দেশের নাগরিক পাড়ি জমাচ্ছেন আয়ারল্যান্ডে। তবে দেশটিতে আবাসন সংকটের কারণে বাড়ি ভাড়া পাচ্ছেন না অনেকেই। তাই প্রবেশের আগে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বসবাসরত বাংলাদেশিরা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকাকালীন স্পেন, পর্তুগাল, ইতালি থেকে শুরু করে ইউরোপের অনেক দেশ থেকেই সে দেশের নাগরিক সহ বাংলাদেশিরাও পাড়ি জমাতেন সেখানে। ব্রিটেনই তখন ছিল তাদের প্রথম পছন্দ। তবে গেল বছরের 31শে জানুয়ারি যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর সে পথ বন্ধ হয়ে যায়। এতে ব্রিটেনের বদলে পছন্দের তালিকায় উঠে এসেছে আয়ারল্যান্ড। তবে আয়ারল্যান্ডে গেল অনেক বছর থেকেই বাড়ি ভাড়া বৃদ্ধি সহ ঠিকমতো আবাসন পাওয়া যেন সোনার হরিণ। দীর্ঘদিন ধরে বসবাসরত বাংলাদেশিরাও বাড়ি ভাড়া পাচ্ছেন না। এর মধ্যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা নাগরিকদের ভিড়ে সে সংকট আরো তীব্র হচ্ছে। তাই যেসব বাংলাদেশিরা ইউরোপের দেশগুলো থেকে এখানে বসবাসের জন্য আসতে চান তাদের এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের। স্পেন, ইতালি, পর্তুগাল থেকে আমাদের বাঙালি ভাইরা যারাই আসবেন বা আসতে চাচ্ছেন, বাসা ভাড়া পাওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার। আয়ারল্যান্ডে বর্তমানে বাড়ি ভাড়া পাওয়া খুব কষ্টকর ও ব্যয়বহুল ব্যাপার। ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা অনেক বাংলাদেশি 5 থেকে 6 মাস থেকেও এখনো কোনো বাড়ি ভাড়া পাচ্ছেন না। তাই তাদের পরিবারও নিয়ে আসতে পারছেন না আয়ারল্যান্ডে। এমনিতেই দীর্ঘদিন ধরে আয়ারল্যান্ডে হাউজিং সমস্যা নিয়ে দিন কাটাচ্ছে এখানের মানুষ। এর মাঝে ব্রেক্সিটের পরে ইউরোপের অন্যান্য দেশ থেকে আসা নাগরিকদের ভিড় সেই সমস্যা আরও প্রকট হচ্ছে। দ্রুত এই সমস্যা নিরসন না হলে ইউরোপে বসবাসরত অন্যান্য দেশের মতো বাংলাদেশিরাও আয়ারল্যান্ডে আসার আগ্রহ হারিয়ে ফেলবেন, এমনটাই ভাবনা বিশ্লেষকদের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। বাংলাদেশ শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচের খবর। বিশ্বকাপ প্রস্তুতির শুরুটা ভালো হলো না বাংলাদেশের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে 4 উইকেটে হেরেছে টাইগাররা। আগে ব্যাট করে নির্ধারিত ওভারে বাংলাদেশ করে 147, জবাবে 1 ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। 19 বলে 11 করে ফেরেন নাইম শেখ। লিটনের ব্যাট থেকে আসা 16 আস্থার প্রতিদান দিতে পারেননি মুশফিক আফিফরা। তবে অন্য প্রান্তে সৌম্য সরকার ছিলেন দুর্দান্ত। 26 বলে 1-4 আর 2 ছক্কায় এই টপ অর্ডার করেন 34 রান। শেষের দিকে সোহানের 15 আর মেহেদি হাসানের 16 রানের ক্যামিওতে নির্ধারিত ওভারে টিম টাইগার্স থামে 147 করে। 27 রানে 3 উইকেট নিয়েছেন দুষ্মন্ত চামিরা। জবাবে লঙ্কানদের শুরুটাও হয় নড়বড়ে। 75 রানে তারা হারায় 6 উইকেট। তবে সেখান থেকে দলকে একাই টানেন আভিষ্কা ফার্নান্দো, তুলে নেন 50। নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। দেশের হকির খবর। ক্লাব কাপ হকিতে আম্পায়ারের সাথে অশোভন আচরণ করায় মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে 1 ম্যাচ নিষিদ্ধ ও 50,000 টাকা জরিমানা করেছে লীগ কমিটি। তবে জিমির বিরুদ্ধে এমন পক্ষপাতমূলক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্স। দেশের হকি অঙ্গনে টেবিলের লড়াইয়ের পাশাপাশি মাঠের উত্তাপটা সবসময় ভিন্ন মাত্রা যোগ করে। ক্লাব কাপ হকিতে গেল সোমবার মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে পুলিশ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেন মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি, যেখানে ম্যাচের এক পর্যায়ে প্রতিপক্ষের খেলোয়াড় ও আম্পায়ারের সঙ্গে মারামারিতে জড়ান জিমি। এমন ঘটনার প্রেক্ষিতে হকি ফেডারেশনে জরুরি সভায় বসে লীগ কমিটির কর্তারা। 2 ঘন্টার বৈঠক শেষে লীগ কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ শিকদার জিমির শাস্তির বিষয়টি নিশ্চিত করেন। আম্পায়ার রিপোর্ট নিয়ে আমরা জরুরি সভা করি লীগ কমিটি, এবং জরুরি সভাতে আমাদের কিছু কিছু সিদ্ধান্ত আসে। আম্পায়ারের রিপোর্ট এবং অ্যাজ পার বাইলস রাসেল মাহমুদ জিমি তাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে, এবং আগামী 1 ম্যাচ টুর্নামেন্টে আগামী যে খেলা অর্থাৎ 1 ম্যাচ সে নিষিদ্ধ থাকবে।
এক ম্যাচ সে খেলতে পারবে না। এদিকে ক্লাব কাপ হকির সেমিফাইনালে খেলবে মোহামেডান। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লীগ কমিটির এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ। যে কারণে মাঠে গন্ডগোল, পুলিশের সাথে রেফারির গন্ডগোল, সেই ক্ষেত্রে তাদের একেবারেই ছোট শাস্তির মাধ্যমে এটা একটা পক্ষপাতিত্বমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ভুল টিম করে মাঠে যায়, কিন্তু এটা ফেডারেশনের বোঝা উচিত এবং ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী খেলা পরিচালনা করা উচিত। এদিকে মোহামেডানের বিপক্ষে পুরো ম্যাচ না খেলায় পুলিশ দলকে 5,000 টাকা জরিমানা করেছে লীগ কমিটি। সেই সাথে মোহামেডান পুলিশ ম্যাচের আম্পায়ার ইমতিয়াজ সানিকে আগামী 10 ম্যাচ বিরত রাখার সুপারিশ করা হয়েছে। দীপু, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কমলাপুর থেকে এয়ারপোর্ট পুরো সড়ক হবে মাটির নিচে। শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনালে যুক্ত হচ্ছে পাতাল রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যাত্রী সেবায় ভিন্ন মাত্রা। বলতেছে 4 নম্বর গেট, একবার 5 নম্বর গেট, 6 নম্বর গেট, মানে কোনো সিস্টেম নেই স্যার। একটু যদি বুটটা বেশি হইতো তাহলে মোটামুটি আমাদের জন্য অনেক ভালো হইতো। বিমানবন্দরে প্রবাসীদের RT-PCR টেস্টে এখনও কাটেনি বিড়ম্বনা। বুথ না বাড়ানোয় হয়রানি, যাত্রীদের কারণেই বিশৃঙ্খলা, দাবি কর্তৃপক্ষের। 2 বছর পর ইউরোপের দেশে দেশে শারদীয় দুর্গোৎসবে মেতেছেন প্রবাসীরা। কলকাতার মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়, করোনা মুক্তির প্রার্থনা। এবং সাফ চ্যাম্পিয়নশিপে বিকেলে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। টিকেটের চাহিদা তুঙ্গে, জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করবে জামাল ভুঁইয়ারা, আশা প্রবাসী সমর্থকদের। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।